ভেনাসের সকালটা আজ যেন অন্যরকম। স্টেলার একাডেমির ক্যাম্পাস জুড়ে হালকা রোদ ছড়িয়ে আছে, বাতাসে রয়েছে স্নিগ্ধতা। ক্যান্টিনের একদম কোণার টেবিলটায় চুপচাপ বসে আছে সিলভা, আর তার চারপাশে তার বান্ধবীরা থাকলেও মনে হচ্ছিল সে যেন একাই বসে আছে। সিলভার চোখের দৃষ্টিতে অন্যমনস্ক, আঙুল দিয়ে কাপে রাখা কফির মুখটা আনমনে ঘুরিয়ে চলেছে। সবার হাসির কোলাহলের মাঝেও সিলভার মন আজ ভারাক্রান্ত। অ্যাথিরিয়নের সেই রাতের আচরণ বারবার ঝড় তুলছিল তার ভেতরে। কিভাবে একজন এতটা নির্মম হতে পারে, নিজেকে প্রশ্ন করে যাচ্ছিল সে নিজেই। আর শুধু অ্যাথিরিয়ন নয়, গতকাল যখন ফ্লোরাস প্রাসাদে ফিরেছিল তখন অ্যালিসার করুণ অবস্থা দেখে তার মনে আর একটা ভার জমিয়ে রেখেছে। একদিনের মধ্যেই অ্যালিসাকে এতটা ভেঙে পড়তে দেখবে কখনো কল্পনাও করেনি। প্রচণ্ড জ্বর, মানবদেহের জ্বরের মতোই কাঁপুনি, আর চোখের দৃষ্টিতে ছিল প্রচণ্ড আতঙ্ক। অ্যালিসা কোনো কথাই বলছিল না। মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে এতটাই শকড হয়ে গেছে যে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে সে। রাজা জারেন প্রাসাদে ফেরার পর থেকে অ্যালিসার চিকিৎসা চলছে। কফির কাপে অন্যমনস্কভাবে আঙুল চালাতে চালাতে সিলভা দীর্ঘশ্বাস ফেলল। স্টেলার একাডেমির সকাল আজ তার জন্য কোনো স্নিগ্ধতা আনেনি, বরং এনেছে শুধু একরাশ অস্থিরতা। ক্যান্টিনের টেবিলে সিলভার বন্ধুরা ধীরে ধীরে একে একে উঠে পড়ল। ক্লাস শেষ, সবার এখন ছুটি, কিন্তু সিলভার জন্য আজ সেই ছুটি এলো না। দুদিন আগে রাজপ্রাসাদে বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছিল সে, ফলে আজকে তাকে স্পেশাল ট্রেনিং ক্লাসে অংশ নিতেই হবে, না হলে আসন্ন পরীক্ষায় ফেল করার ঝুঁকি রয়েছে তার জন্য। সিলভার বন্ধুরা সিলভাকে বিদায় জানিয়ে চলে গেল। সিলভা ক্যান্টিনের জানালা দিয়ে বাইরের আকাশের দিকে একবার তাকিয়ে দেখল। মনে হচ্ছিল সে আকাশওয়াজ তাকে নিঃসঙ্গতার আমন্ত্রণ জানাচ্ছে। নিঃশব্দে ক্যান্টিন ছেড়ে বেরিয়ে এলো সিলভা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ধীরে ধীরে স্টেলার একাডেমির ট্রেনিং রুমের দিকে পা বাড়ালো। হলওয়ে পেরিয়ে যখন সে ট্রেনিং রুমে পৌঁছালো, চারদিক যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। ফাঁকা রুমের দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল, আর ভেতরে ঢুকলো সিলভা। দেয়ালের পাশে রাখা কাঠের তলোয়ারগুলো চকচক করছিল কাচের ভেতর। প্রফেসরের করার নির্দেশ ছিল আজকের ট্রেনিং শেষ করতেই হবে, না হলে পরীক্ষায় নাম লেখানোর সুযোগও পাবে না। সিলভা একটু ইতস্তত করে মনে মনে, তারপর দৃঢ় মনে সে কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল টেবিলের উপর। কোমরে শক্ত করে বাঁধল বেল্ট, তারপর নিজেই একাকী অনুশীলন করতে শুরু করল। যেন নিজের কষ্ট, নিজের যন্ত্রণা কাটিয়ে উঠতে চায় এই তলোয়ারের ছন্দের ভেতর দিয়ে। কিন্তু সিলভা জানতো না আজকের এই একাকিত্বের ভেতরেই লুকিয়ে আছে আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস। হঠাৎই সিলভা টের পেল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। পেছন ফিরতেই দেখল ট্রেনিং রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে প্রফেসর। সিলভা একটু চমকে গেল প্রথমে। এতক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে তার প্রত্যেকটা মুভমেন্ট দেখছিল। সিলভা দ্রুত তলোয়ার নামিয়ে রাখল, তারপর এক পায়ে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, স্যার, বাকিরা কোথায়? সবাই কি আসেনি আজ? প্রফেসর ধীর পায়ে ভেতরে এসে বললেন, বাকিরা তাদের ট্রেনিং আগেই শেষ করেছে। এই দুদিনের ক্লাসে সবাই তাদের প্রয়োজনীয় মাইলস্টোন পূরণ করেছে। এটা বলেই একটু থামলেন। তার গলা কিছুটা নরম করে বলল, শুধু তুমিই বাকি রয়ে গেছো সিলভা। সিলভা নীরবে মাথা নিচু করল। বুঝতে পারছিল এই স্পেশাল ট্রেনিং এখন তার জন্য কতটা জরুরি। মন যেন আবার অস্থির হয়ে উঠল। নিজের ব্যর্থতা, অ্যাথিরিয়নের জন্য জমে থাকা ক্ষোভ, আর ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে হৃদয়টা ভারী হয়ে উঠল মুহূর্তেই। কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বলতা দেখানোর সুযোগ ছিল না। চোখের কোণে জমে থাকা আবেগ চেপে রেখে সিলভা শক্ত গলায় বলল, আমি প্রস্তুত স্যার, ট্রেনিং শুরু করা যাক। প্রফেসর চোখের কোণে এক ঝলক প্রশংসার হাসি লুকিয়ে নিয়ে বললেন, তোমার আজকের পরীক্ষা হবে ভিন্ন রকম সিলভা। নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে। কিছুক্ষণ পরেই সিলভাকে সামনে বসিয়ে প্রফেসর একটা ল্যাপটপ এগিয়ে দিলেন সিলভার দিকে।
প্রথমে আজকের ট্রেনিংয়ের মূল নোটগুলো লেখো। প্রতিটা ডিভাইসের ব্যবহার বুঝতে হবে আগে তোমাকে, তারপরে হাতে কলমে ট্রেনিং হবে। গম্ভীর স্বরে বললেন প্রফেসর। সিলভা মাথা নাড়ল, তারপর দ্রুত টাইপ করতে শুরু করলো। ইলেকট্রিক শিল্ড এটা হচ্ছে রক্ষণাত্মক প্রযুক্তি, আর টাইম স্লো মেকানিজম এটা প্রতিপক্ষের গতি কমানোর জন্য ব্যবহৃত হয়। এনিমি ট্র্যাকার অদৃশ্য শত্রু শনাক্তকরণ। টাইপ করতে করতে সিলভা চেষ্টা করছিল মন থেকে সমস্ত ব্যথা আর অস্বস্তি দূরে সরিয়ে রাখতে। ল্যাপটপে কাজ শেষ করে সিলভা যখন প্রথম যন্ত্রটির কাছে গেল, সেটা ছিল একটা ভারী ইলেকট্রিক শিল্ড। প্রফেসর তার পাশে এসে দাঁড়ালেন। তিনি প্রথমে স্বাভাবিক ভঙ্গিতে সিলভাকে বোঝাতে লাগলেন কিভাবে হাত রাখতে হবে, কিভাবে শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই সিলভা খেয়াল করল প্রফেসরের হাতটা তার হাতের উপর অকারণেই একটু বেশিক্ষণ রাখছে। আঙুলগুলো অদ্ভুতভাবে তার হাতের পেছনে ঠেকছে। সিলভার শরীরে একটা অনাকাঙ্ক্ষিত স্নায়ুবিক সাড়া উঠল, যা ছিল অস্বস্তিকর। সে সরতে চাইল, কিন্তু প্রফেসর এমন ভান করলেন যেন এই ছোঁয়া শুধু ট্রেনিংয়ের অংশ। পরের ডিভাইসটা ছিল টাইম স্লো মেকানিজম। এবারে সিলভা অনুভব করল প্রফেসর পেছন থেকে দাঁড়িয়ে তার কোমরের কাছে অপ্রয়োজনীয়ভাবে হাত রাখছে, মেকানিজম বোঝানোর নাম করে। সিলভার ভ্রু কুঁচকে গেল। মনের মধ্যে গুমগুম করে রাগ জমতে লাগল। এটা নিছক প্রশিক্ষণ ছিল না, এখন পরিষ্কার অস্বস্তি হচ্ছিল তার কাছে। সিলভা এবার পুরোপুরি সচেতন হয়ে গেল। সে প্রফেসরের দিকে ঘুরে দাঁড়িয়ে একটু দূরে সরে গেল। ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠল। স্যার, আমি নিজে নিজেই চেষ্টা করে দেখি, গলা শক্ত করে বলল সিলভা। প্রফেসর হালকা হেসে বললেন, ভয় পাওয়ার কিছু নেই সিলভা, আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু সিলভার চোখ দুটো এই মুহূর্তে কঠিন হয়ে উঠল, সন্দেহ আর ঘৃণায়। সিলভা এবার মনে প্রাণে ঠিক করল আর এক মুহূর্ত সহ্য করবে না এসব। প্রফেসর যখন আবার একবার অকারণে তার বাহু স্পর্শ করল, এবার সিলভা চেঁচিয়ে উঠতে গেল। কিন্তু তার আগে প্রফেসর দ্রুত ফিসফিস করে বলল, শোনো, তোমার ভালোর জন্যই বলছি। তুমি তো নতুন ইউনিভার্সিটিতে সেমিস্টারের মাঝপথে ভর্তি হয়েছ, এখনো অনেক ট্রেনিং ক্লাস বাকি তোমার। তার ঠান্ডা গলায় ভয় মিশেছিল। পরীক্ষায় পাশ করতে চাইলে আমাকে খুশি করো সিলভা, আমি চাইলে তোমাকে খুব সহজেই পাশ করিয়ে দিতে পারবো। সিলভার ভেতরটা ছলছল করে উঠল ঘৃণায় আর রাগে। সে আর এক মুহূর্ত না ভেবে তার হাতে থাকা নোটবুকটা ফেলে দিল ছুঁড়ে। তারপর প্রফেসরকে থাপ্পড় মারতে হাত ওঠালো। কিন্তু ঠিক তখনই প্রফেসর তার কবজি চেপে ধরল। তারপর সিলভাকে টেনে এনে দেয়ালের সাথে জোরে ঠেলে ধরল। সিলভা ঘৃণায় রাগে ছটফট করতে লাগলো। প্রফেসরের নিঃশ্বাস ভয়ঙ্করভাবে তার গালের কাছে পড়ছিল। ভেবে দেখো সিলভা, প্রফেসর চাপা স্বরে বললেন, এখান থেকে বেরিয়ে যদি আমি বলি তুমি নিজেই আমাকে অফার করেছো এসব, তখন কে বিশ্বাস করবে তোমাকে? সিলভার শরীর কাঁপছিল রাগে আর ভয়ে, কিন্তু তার চোখের জ্বালা বলছিল সে হার মানবে না। প্রফেসর সিলভার মুখের একদম কাছে ঝুঁকে পড়ল হিংস্র ভঙ্গিতে। তখনই সিলভা নিজের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে। তার চিৎকার গোটা ট্রেনিং হলে নীরবতা চিরে ছড়িয়ে পড়ল দেয়ালে দেয়ালে। একজন স্টুডেন্ট পাশের ক্লাসরুম থেকে শব্দ শুনে ছুটে এলো। তখনই প্রফেসর হঠাৎই নিজের ভঙ্গি পাল্টে ফেলল। সরে দাঁড়িয়ে গলা খাকারি দিল, যেন কিছুই হয়নি এমন ভাবে। ঠিক তখন সেই স্টুডেন্টটা ক্লাসরুমে ঢুকতেই প্রফেসর জোরে চেঁচিয়ে উঠল, সিলভা, তোমার এত বড় সাহস হলো কিভাবে? তুমি তোমার প্রফেসরকে এরকম লজ্জাজনক অফার করলে? তার চেঁচানোর আওয়াজে পাশের আরও কয়েকজন স্টুডেন্ট ছুটে এলো। কেউ কেউ ডিভাইসে রেকর্ড করাও শুরু করলো। সবার চোখ বড় বড় হয়ে গেল। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল সিলভার দিকে। আবার সন্দেহের চোখে দেখল প্রফেসরের নাটকীয় আচরণ। প্রফেসর রাগে ফেটে পড়ল।
আমি যদি এখনই তোমাকে এখান থেকে বের করে না দেই তাহলে তো শিক্ষকদের সম্মান বলে কিছুই থাকবে না। সিলভা ভেতরে ভেতরে কাঁপছিল, কিন্তু তার চোখে জল আসেনি। সে জানতো এখন চুপ করে থাকলে সত্যিটা কেউ জানবে না, তাকে লড়তেই হবে। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে কানাঘুষো শুরু করে দিল এক প্রকার। কেউ ফিসফিস করে বলল, এই মেয়েটাই হয়তো কিছু করেছে। আবার কেউ বলল, না না, ওই প্রফেসরের তো আগে থেকেই বদনাম আছে। কানাঘুষোর শব্দে মাথা আরও ঘুরে উঠল সিলভার। তার মন এমনিতেই ভেঙে পড়েছিল। আজ সে প্রতিবাদ করার শক্তি খুঁজে পাচ্ছিল না। কষ্টে কাঁপতে কাঁপতে দৌড়ে বেরিয়ে গেল ট্রেনিং হল থেকে। হল ছেড়ে বেরিয়ে প্রায় অনেকটা দূরে চলে এসেছিল। হঠাৎই সামনে থেকে আসা কারো সাথে সজোরে ধাক্কা খেল সিলভা। কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার চোখের সামনে অ্যাথিরিয়নের চওড়া বুক, শরীরটা স্বাভাবিকভাবে এগিয়েছিল তার দিকে। সিলভার চোখে পানি চলে এলো। এতক্ষণ ধরে আটকে রাখা জল যেন চোখ ফেটে বেরিয়ে এলো ঝর্ণার ধারার মতোই। ফুটফুটে মুখটা ভেঙে পড়ল অ্যাথিরিয়নের বুকে। অ্যাথিরিয়ন অবাক হয়ে তাকালো। তারপর মুহূর্তেই দুই হাতে সিলভার বাহু ধরে নরম গলায় জিজ্ঞেস করল, সিলভা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তার কণ্ঠে ছিল অদ্ভুত এক উদ্বেগ আর কোমলতা। পেছনে তখনও ছোট ছোট দলে বিভক্ত স্টুডেন্টরা জমে গিয়েছে। কেউ বলছিল, শুনেছি সেই প্রফেসর আগেও একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করেছিল। আরেকজন বলল, আসল দোষ তো ওই প্রফেসরেরই। নতুন স্টুডেন্টরা অনেক কিছুই সহ্য করে চুপ থাকে। সব কথা অ্যাথিরিয়নের কানে আসলো। অ্যাথিরিয়ন দাঁড়িয়ে সবার কানাঘুষো শুনল। ড্রাগনের সিক্স সেন্স যেন মুহূর্তেই তাকে পুরো পরিস্থিতি বুঝিয়ে দিল। তার চোখের কোণ এক মুহূর্তে শীতল হয়ে গেল। সে একদৃষ্টিতে ভিড়ের দিকে তাকালো, যেন শিকারী তার শিকার চিহ্নিত করছে। কিন্তু সিলভা তখন শুধুই ফুপিয়ে কাঁদছিল। অ্যাথিরিয়ন ওর কাঁধে একটা হাত রাখল, ফিসফিসিয়ে বলল, এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। সে সিলভাকে সেখানে রেখেই হনহন করে এগিয়ে গেল। শক্ত পায়ে পুরো প্রাঙ্গণ পার হয়ে বড় টিচার্স হলরুমের সামনে এসে দাঁড়ালো। হলরুমের ভেতর তখন সেই প্রফেসর দাঁড়িয়ে আছে। অন্য কয়েকজন টিচারের সাথে মিটিং করছিলেন। তিনি হাসতে হাসতে কিছু বলছিলেন। ঠিক তখনই বিনা কোনো সতর্কতা ছাড়া অ্যাথিরিয়ন বজ্রগতিতে এগিয়ে গিয়ে এক ঘুষি কষিয়ে দিল প্রফেসরের মুখে। প্রচণ্ড শব্দে প্রফেসর ছিটকে পড়ে গেলেন মাটিতে। চারদিক স্তব্ধ, সবার চোখ বিস্ফোরিত, কিন্তু অ্যাথিরিয়ন থামল না। সে প্রফেসরের কলার ধরে মাটিতে চেপে ধরে আবারও মারতে লাগলো। তুই একটা নোংরা লোক, তোর সাহস কি করে হয় আমার সিলভার গায়ে হাত দেওয়ার? অ্যাথিরিয়নের গর্জন যেন হলরুম কাঁপিয়ে দিল। টিচাররা গার্ডরা এগিয়ে এসে অ্যাথিরিয়নকে টেনে ধরল। কিন্তু ততক্ষণে যেন ড্রাগনের রাগ তার শরীরে জেগে উঠেছে। কেউই তাকে ধরে রাখতে পারছিল না। আর এদিকে ভয় পেয়ে দৌড়ে এসেছিল ততক্ষণে সিলভা। ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ভিড় ছিল ঘন। চোখের সামনে অ্যাথিরিয়নের এমন রূপ দেখে সিলভার চোখে জল চলে এলো। গার্ডরা চিৎকার করছিল, থামো, থামো বলছি। কিন্তু অ্যাথিরিয়নের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। শেষ ঘুষিটা পড়তেই প্রফেসর মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। মুখে রক্ত, সারা শরীর নিস্তেজ। চারপাশে হাঁ করে তাকিয়ে থাকা লোকগুলোর মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। অজ্ঞান হয়ে গেছে, নাকি মরে গেল। অন্য আরও গার্ডরা আরও দেরি না করে ছুটে এলো। তারা সবাই মিলে অ্যাথিরিয়নের হাত চেপে ধরে টানতে লাগলো। কিন্তু অ্যাথিরিয়নের শরীর তখনও উত্তপ্ত আগ্নেয়গিরির মতো। দৃঢ় হাতে তাদের ধাক্কা দিতে চাইছিল, তবে শেষমেশ এত সংখ্যা লোকের কাছে হার মানল। গার্ডরা একজোট হয়ে অনেক কষ্টে অ্যাথিরিয়নকে টেনে নিয়ে গেল দূরের এক করিডোরের দিকে। হলরুমের মেঝেতে তখন প্রফেসর নিথর হয়ে পড়ে আছেন। সিলভা সেই ভিড় ঠেলে ছুটে এলো সামনে। চোখের জল আর থামছিল না তার। সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। হঠাৎই কোথা থেকে ভার্সিটির মেডিকেল টিম ছুটে এলো। তারা প্রফেসরকে উঠিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেল ইমার্জেন্সি রুমের দিকে।
সিলভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, ভিড়ের মধ্যে একা হতবম্ব কাঁপতে থাকার হৃদয় নিয়ে। আর ভেতরে ভেতরে একটাই অনুভূতি, অ্যাথিরিয়ন তার জন্য নিজের সর্বনাশ ডেকে এনেছে। সকালটা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। নরম আলোয় সারা ভেনাসের আকাশ যেন কুয়াশার চাদরে ঢেকে আছে। এল্ডো রাজ্যের অতিথি কক্ষে লিউঝান আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার নিজের ওভারকোটটা ঠিক করল। একদম পরিপাটি হয়ে নিয়েছে। তার চোখে মুখে অদ্ভুত এক স্থিরতা, যেন অনেক কিছুর হিসেব সেরে ফেলেছে সে। ব্রেকফাস্ট শেষ করে রেডি হচ্ছিল লিউঝান। কিছুক্ষণ বাদেই দরজায় ধীর পায়ে এসে দাঁড়ালো অ্যাকোয়ারা। হালকা নীলচে পোশাকে আজকে ওকে আরও স্নিগ্ধ লাগছিল। আপনি কোথাও যাচ্ছেন নাকি? অবাক হয়ে জিজ্ঞেস করলো অ্যাকোয়ারা। লিউঝান একটু হাসল। হ্যাঁ, পৃথিবীতে ফিরছি। এক মুহূর্তের জন্য যেন অ্যাকোয়ারার দম বন্ধ হয়ে গেল। তার কণ্ঠ যেন আটকে গেল কিছুক্ষণের জন্য। আর কিছুদিন থেকে যেতেন, আবছা কণ্ঠে বলল সে। লিউঝান চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। তার দৃষ্টিতে ফিরে আসার ইচ্ছে নেই, শুধু একরাশ দায়িত্বের টান। অন্যজনের প্রাসাদে আর কতদিন থাকবো বলো? আর এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখানে আর আমার কোনো কাজ নেই। পৃথিবীতে অনেক কাজ পড়ে আছে, অনেক দায়িত্ব আছে। সেগুলো আমাকেই শেষ করতে হবে। ওটাই আমার স্থান, আমার কাজ সবই ওখানে। অ্যাকোয়ারা একটু আমতা আমতা করতে লাগলো। ঠোঁট কাঁপলেও কথা বের হচ্ছিল না। তখনই লিউঝান হালকা গলায় বলল, কিছু বলবে? বলতে পারো, সমস্যা নেই। এই মুহূর্তটাই হয়তো শেষ সুযোগ। অ্যাকোয়ারা তার মাথাটা নিচু করে ফেলল। চোখের পাতা কাঁপছিল। সাহস সঞ্চয় করে আবার মুখ তুলল। আমি জানি আপনি এখন হার্ট ব্রোকেন, কিন্তু কারো জন্য কারো স্বপ্ন জীবনের পথ থেমে থাকে না। নিজেকে ভালোবাসতে হলে নিজেকে সুখী করতে হয়। নিজেকে আরেকটা সুযোগ দিতে হয়। আপনিও দিন না। নিজেকে আরেকটা সুযোগ দিন লিউঝান। অ্যাকোয়ারা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল। লিউঝান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার চোখে। তার চোখে ছিল বিস্ময়, খানিকটা অনুধাবন, আবার যেন একরাশ কৌতূহল। লিউঝান ধীরে গলা নামিয়ে বলল, কি বলতে চাইছো তুমি অ্যাকোয়ারা? অ্যাকোয়ারার গলাটা একটু কেঁপে উঠল। এক ফোঁটা জল গাল বেয়ে নেমে এলো। এই কদিন আপনার পাশে থাকতে থাকতে কখন যে আপনাকে ভালো লেগে গেছে আমি নিজেও জানি না। এই প্রথমবার আমার কারো জন্য এমনটা অনুভব হলো। লিউঝান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল একরাশ বিস্ময়, আর ঠোঁটের কোণায় যেন এক ঝলক দুঃখের ছায়া। লিউঝান তখন বলল, ভালো লাগা স্বাভাবিক ব্যাপার, আর এটা সাময়িক। আমি চলে যাবার পর তুমি একসময় আমাকে ভুলে যাবে। এটা ক্ষণিকের ভালো লাগা অ্যাকোয়ারা। অ্যাকোয়ারা তখন গভীরভাবে লিউঝানের চোখের দিকে তাকিয়ে বলল, যদি বলি এটা শুধু ভালো লাগা না, ভালোবাসাও, তখন কি আপনি নিজেকে আর আমাকে একটা সুযোগ দেবেন? কিছু মুহূর্ত নিস্তব্ধতায় ডুবে থাকলো দুইজন। লিউঝানের চোখের দৃষ্টি যেন কোথাও হারিয়ে গেছে। বাতাস ভারী হয়ে উঠেছে চারপাশে। অ্যাকোয়ারা নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। এক মুহূর্ত, দুই মুহূর্ত। তারপর লিউঝান ধীরে বলল, ভালোবাসা শব্দটা খুব শক্তিশালী। তুমি এখন আবেগে আছো অ্যাকোয়ারা। আর আমি ঠিক সেই জায়গায় নেই। আমি জানি তুমি যা বললে সেটা তোমার কাছে সত্য, কিন্তু আমি এখনো অন্য কাউকে হৃদয় থেকে ভুলিনি। সে ক্ষত এখনো শুকায়নি। তাই যদি আমি এখন তোমাকে একটা সুযোগ দেই, তা হবে তোমার প্রতি অন্যায়। তার চোখে কষ্টের রেখা ফুটে উঠল। আমি জানি তুমি অসাধারণ একজন মেয়ে, কিন্তু আমি যদি এখন হ্যাঁ বলি, তবে সেটা হবে শুধু তোমার অনুভবের প্রতি সম্মান নয়, আমার ভাঙা হৃদয়কে জোড়ার একটা মরিয়া প্রচেষ্টা মাত্র। অ্যাকোয়ারা চোখের জল মুছে ফেলে মাথা নিচু করে বলল, আমি জানি আপনি আজ না বলবেন, কিন্তু আমি এটাও জানি একটা ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে। তাই আমি অপেক্ষা করব। যদি একদিন মনে হয় আমার কাছে ফিরে আসতে পারেন, তাহলে আমি থাকব ঠিক এখানেই আপনার অপেক্ষায়।
লিউঝান কিছু না বলেই তাকিয়ে রইল অ্যাকুয়ারার দিকে। লিউ পুনরায় কিছুক্ষণ স্তব্ধ থাকলো। ঘরের বাতাসটা হঠাৎ যেন থেমে গেল। তার চোখে ভেসে উঠল ফিওনার মুখ, সেই হাসি, সেই চাহনি আর সেই বিদায়বেলার মুহূর্ত। তার কণ্ঠ স্তম্ভিত কিন্তু স্পষ্ট। আমি ফিওনাকে আজও ভুলতে পারছি না অ্যাকুয়ারা, আর সত্যি বলতে হয়তো কোনো দিন ভুলতেও পারবো না। সে আমার হৃদয়ের এমন এক অংশ জুড়ে আছে যেটা কখনো অন্য কারো জন্য খালি হতে পারবে না। সে নিঃশ্বাস টেনে বলল, তোমাকে সুযোগ দেওয়ার মানে হবে তোমার প্রতি অন্যায় করা। কারণ আমি জানি আমার হৃদয়ে কেউ আগে থেকেই বসবাস করছে। আমি শুধু একজন সঙ্গী চাই না, আমি চাই একান্ত একজন, যাকে আমি ভালোবাসবো। আর সেই জায়গাটা বর্তমানে ফিওনার জন্যই। অ্যাকুয়ারা তখন চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে বলল, আমি কোনোদিন চাইও না আপনি ফিওনাকে ভুলে যান। কারণ এটা আজকের নয়, এটা শত বছরের ভালোবাসা, যেটা আমি হলে আমিও ভুলতে পারতাম না। আমি আপনার হৃদয়ে বসবাস করতে চাই না লিউঝান। চাই না সেখানে আমার জন্য কোনো জায়গা হোক। আমি শুধু চাই আপনার পাশে থাকতে, আপনার হাত ধরে একসাথে পথ চলার সামান্য একটা সুযোগ পেতে। আপনাকে আমি নিজের মতো করে ভালো রাখতে চাই, এটাই শুধু আমার চাওয়া। লিউঝান কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, অ্যাকুয়ারা, তুমি সত্যি আলাদা সবার থেকে। তোমার অনুভবটা খুব গভীর, খুব সত্য। তবে আমাকে একটু সময় দাও। আমার মন এখনো সেই পুরনো আধারে আবদ্ধ। যদি কোনোদিন আমার মন নিজে থেকে তোমার দিকে ফিরে আসে, আমি নিজেই তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু এই মুহূর্তে আমাকে বিদায় দাও। লিউঝানের চোখে ছিল ম্লান বিষাদের ছায়া, আর অ্যাকুয়ারার চোখে ঝলমল করছিল নিঃশব্দ ভালোবাসার আলো। লিউঝান তখন চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাকুয়ারা শুধু নিঃশব্দে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে এসে দেখতে পেল ড্রাকুনিস প্রাসাদের সামনে চত্বরে সবাইকে নিয়ে জড়ো হয়ে আছে। ড্রাকুনিসের সামনে এগিয়ে এসে লিউঝান বিদায় নিতে চাইল। আর তখনই ড্রাকুনিস বললেন, আর কিছুদিন থাকলে ভালো হতো না লিউঝান? এত তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়ার কি দরকার? আর কিছুদিন থেকে যাও। লিউঝান হালকা মাথা নেড়ে বলল, আপনাদের অতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ আঙ্কেল, তবে পৃথিবীতে আমার অনেক কাজ জমে আছে, ফিরতেই হবে। ঠিক তখনই ফিওনা এগিয়ে এলো, চোখে একরাশ আবেগ আর ঠোঁটে মৃদু হাসি। সে বলল, সাবধানে যেও, আর আবার এসো লিউঝান। তোমার জন্য এল্লো প্রাসাদের দরজা সব সময় খোলা থাকবে। বন্ধুত্বের খাতিরে লিউঝান ওর কাঁধে হাত রাখতে চাইল। ঠিক তখনই জ্যাসপার হঠাৎ কোথা থেকে এসে ফিওনার কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে নিল। চোখে আগুন, কণ্ঠে বিদ্রুপ। এই এই পাতি সেনাপতি, ও সরি, ডক্টর লিউঝান, তোর হাতটা একটু সংযত রাখতো। লিউঝান হালকা বিরক্তি নিয়ে বলল, রিল্যাক্স জ্যাসপার, ইট ওয়াজ জাস্ট এ ফ্রেন্ডলি জেস্টার। কিন্তু জ্যাসপার থেমে থাকলো না। সে আরেক ধাপ এগিয়ে এসে বলল, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আমার আর ফিওনার বিয়ে, বাসর, এসব কিছু তোর সহ্য হচ্ছে না? তখন লিউঝান ঠান্ডা গলায় বলে উঠল, সাচ এ চাইল্ডিশ বিহেভিয়ার, গ্রো আপ ম্যান। জ্যাসপার তখন ঠোঁট বাঁকিয়ে বলল, এটাকে চাইল্ডিশ বলে না, এটাকে বলে পজেসিভনেস। আমি আমার বইয়ের প্রতি পজেসিভ। লিউঝান হালকা হেসে বলল, পজেসিভ নয়, ওভার পজেসিভ। তোর লিমিট জানা উচিত। তখনই দুজনের চোখে চোখ পড়ে। চারপাশটা যেন হঠাৎই থেমে যায়। উত্তেজনার ছায়া জমে ওঠে দুই ড্রাগনের মধ্যে। ফিওনা বিরক্ত হয়ে হঠাৎ বলল, এনাফ, কি শুরু করলে তোমরা? বলেই সবার সামনে থেকে ঘুরে সোজা চলে যায় ভেতরের দিকে। জ্যাসপারও চুপ থাকতে পারল না, ওর পেছন পেছন ছুটে গেল। হার্মিংবার্ড। ফিওনা কিছু বলল না, কেবল দূরে সরে গেল। জ্যাসপার ওর নাম ধরে ডেকেই যাচ্ছিল। পেছনে দাঁড়িয়ে থাকা ড্রাকুনিস সব কিছু নীরবে দেখলেন। তারপর মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই নারী জাতির ড্রাগনের মতো প্রাণীদেরও মাথা খারাপ করে ফেলতে পারে। লিউঝান তখন চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল।
ড্রাকুনিস প্রাসাদের সেই বিশাল চত্বরেই বসেছিল। রাজদরবারের স্তব্ধতা আর দূরে পাহাড় ছোঁয়া আকাশটা সব যেন একসাথে বিদায় জানাতে লাগলো লিউঝানকে। সে একবার দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল প্রাসাদের বাইরে। ঠিক তখনই থারিনিয়াস সামনে এসে দাঁড়ালো। চলো, তোমাকে পাহাড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, নরম গলায় বলল থারিনিয়াস। লিউঝান, এল্ডোরাজ্যের অতিথি তুমি, তোমাকে তো আর একা যেতে দিতে পারি না। আমি তোমার সঙ্গে যাব, যতদূর পারি এগিয়ে দেব। লিউঝান থারিনিয়াসের দিকে তাকিয়ে হালকা হাসল। ধন্যবাদ থারিনিয়াস। তারপর দুজনেই একসাথে হাঁটতে শুরু করলো। ড্রাকুনিস প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পথে পেছনে পড়ে রইল রূপকথার মতো এক আনন্দ আর অপরদিকে বিষাদের অধ্যায়। দুপুরের রোদটা তখন কিছুটা ঝিমিয়ে পড়েছে। প্রাসাদের পেছনের বাগানে হালকা বাতাস বইছে। সেই বাগানের এক কোণায় বহুদিন বন্ধ থাকা একটা স্টোর রুম আছে। আজকে গার্ডদের নির্দেশে পরিষ্কার করা হচ্ছিল সেই স্টোর রুমটা। একজন গার্ড দরজাটা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎই তীব্র চিৎকার করে উঠল, লাশ! এখানে একটা লাশ আছে! চিৎকার শুনে মুহূর্তেই আশেপাশের গার্ড, কাজের লোকজন, এমনকি প্রাসাদের সবাই ছুটে এলো। প্রাসাদ জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। স্টোর রুমের ভেতরে পড়ে থাকার শরীরটা এতটাই বিকৃত যে মুখটা পুরো চিনে ফেলার উপায় নেই। কারো গলা ছেঁড়া চিৎকার, কারো বিস্ময়, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। ড্রাকুনিস আর জ্যাসপার এসে দৃশ্যটা দেখল। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ড্রাকুনিস, লাশটাকে ল্যাবে পাঠাও, পরিচয় নিশ্চিত করতে হবে। এল্ডোরাজ্যের প্রাসাদে এমন মৃত্যু, তাও পরিচয়হীন। তখন দূরে এক কোণে দাঁড়িয়েছিল ফিওনা, তার মুখে আতঙ্ক, চোখে ভয়। সে যেন নিজে দেখতে চাইছে অথচ পারছেও না। ড্রাকুনিস জ্যাসপারকে ইশারা করল, ওকে ভেতরে নিয়ে যাও, ও এসব সহ্য করতে পারবে না। জ্যাসপার এগিয়ে গিয়ে ফিওনার কাঁধে হাত রাখল। চলো হার্মিংবার্ড, তোমার এখানে থাকাটা উচিত হবে না। ফিওনা তবুও চোখ সরাতে পারছিল না লাশের দিক থেকে, কিন্তু জ্যাসপার ধীরে ধীরে তাকে ভেতরে নিয়ে গেল। চারপাশে তখনও কানাঘুষা ভয় আর একটা অজানা আতঙ্ক। এই লাশটা কার? স্টেলার একাডেমির প্রধান প্রশাসনিক ভবনে আজ এক অস্বাভাবিক ভিড়। শিক্ষার্থীদের কানে কানে কথা, চোখে অবিশ্বাস। অ্যাথিরিয়ন, সেই ড্রাগন কিং ড্রাকোনিস এবং ড্রাগন প্রিন্স জ্যাসপারের ভাই, যাকে সবাই শ্রদ্ধা করে, অথচ তার ভাইকেই আজ সাসপেন্ড করা হলো। প্রিন্সিপাল রুমে বসে আছেন একাডেমির চেয়ারম্যান আর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। অ্যাথিরিয়নকে সামনে বসানো হয়েছে। অ্যাথিরিয়নের চোখে আগুন, কিন্তু মুখে এক ফোঁটা অনুশোচনা নেই। প্রধান অধ্যক্ষ কঠোর কণ্ঠে বললেন, স্টেলার একাডেমি কোনো হিংস্রতা সহ্য করে না। প্রফেসরের উপর প্রকাশ্যে আক্রমণ, এটা একাডেমির মর্যাদার বিরুদ্ধে। আমরা বাধ্য হয়েছি তোমাকে সাময়িকভাবে সাসপেন্ড করতে অ্যাথিরিয়ন। কেউ কেউ ফিসফিস করছিল, কিন্তু সে তো সিলভার জন্য করেছে, প্রফেসরের তো ইতিহাস ভালো না। তবে কেউ কিছু বলার সাহস পেল না। অ্যাথিরিয়ন উঠে দাঁড়ালো, সামনে সবার দিকে তাকিয়ে বলল, আপনারা চাইলে আজীবনের জন্য আমাকে বহিষ্কার করতে পারেন, কিন্তু যেখানে কোনো নারীর সম্মান বিপন্ন, সেখানে আমি থামব না। আমি একজন ড্রাগন, আর ড্রাগনের ন্যায় বিচারের চোখ আগুনে পড়ে, ভয়ে না। তারপর সে ফিরে দাঁড়িয়ে বেরিয়ে গেল। পুরো স্টেলার একাডেমি যেন থমকে গেছে। করিডোর, বারান্দা, ক্লাসরুম, সবখানে শুধু একটাই নাম, একটাই মুখ, অ্যাথিরিয়ন। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো সে, মাথা উঁচু করে, চোখে তীক্ষ্ণ আগুন, পায়ে দৃঢ়তা নিয়ে। এমন হাঁটার ভঙ্গি যেন সে কাউকে কিছু প্রমাণ করতে আসেনি, তবে নিজের সম্মান ধরে রাখতে পেরেছে, সেটাই গর্বের মতো বহন করে যাচ্ছে। একাডেমির প্রতিটা মেয়ের দৃষ্টি আটকে যায় তার চলনে, কেউ বিস্ময়ে তাকিয়ে, কেউ শ্রদ্ধায়, কেউ বা নিঃশব্দ আকর্ষণে। এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল সিলভা, নিঃশব্দে কাপা চোখে তাকিয়েছিল অ্যাথিরিয়নের দিকে। তখনই অ্যাথিরিয়ন তার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দুজনে একে অপরের চোখে তাকালো।
সিলভার চোখে ছিল অনুশোচনা, অপরাধবোধ আর একরাশ কৃতজ্ঞতা। অ্যাথিরিয়নের চোখে কিছুই বলার ছিল না, কিন্তু অদ্ভুতভাবে সিলভা সব বুঝে গেল। তারপর কোনো কথা না বলে অ্যাথিরিয়ন সরে গেল। ধীরে ধীরে একাডেমির মূল ফটক দিয়ে বেরিয়ে গেল সে। ছেলে স্টুডেন্টরা থমথমে, শিক্ষকরা নিশ্চুপ। কেউ বাধা দিল না, কারণ সবাই জানে এই দিন, এই প্রস্থান স্টেলার একাডেমির ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সিলভার কানে যেন একটাই কথা বারবার ঘুরে ফিরে আসছিল, তোর সাহস কি করে হয় আমার সিলভার গায়ে হাত দেওয়ার? এখন আজকের এই প্রস্থান মুহূর্তে সেই কথাটা যেন বোমার মতো বিস্ফোরিত হচ্ছিল সিলভার মস্তিষ্কে। ওর চোখে পানি চলে এলো। সেদিন অ্যাথিরিয়ন ওর সাথে এতটা জোর জবরদস্তি করলো, আর আজকে ওকে অন্য কেউ ছুঁয়েছে বলে তাকে এমনভাবে মারল, আবার সাসপেন্ডও হয়ে গেল। আজকের ভেনাসের বিকেলটা ছিল শান্ত, নিস্তব্ধ। এক নক্ষত্রের শক্তি ব্যবহার করে গঠিত হয়েছিল ভেনাসের অ্যালডো ল্যাবরেটরিটা। অ্যালডো প্রাসাদের ঠিক নিচতলায় নির্মিত গোপন সেই ল্যাবে নিঃশব্দে কাজ চলছিল আজকের দিনটায়। স্টেনলেস কন্টেনারে থাকা বিকৃত মৃতদেহটিকে ধরে রাখা হয়েছে বায়োপ্লাজমা টেবিলের উপর। প্যালেস্ট হলো স্ক্রিনে ভেসে উঠেছে একের পর এক জিনের অনুক্রম। ডিএনএ ম্যাট্রিক্স প্রক্রিয়া শুরু হচ্ছে। ল্যাবের কৃত্রিম বুদ্ধিমত্তা LYNX03 স্বয়ংক্রিয়ভাবে তথ্য বলে উঠল। এক একটা কোড, এক একটা সিকোয়েন্স খুলে যাচ্ছে ধীরে ধীরে। তথ্য ভেঙে যাচ্ছে ফ্র্যাকশনাল মডিকিউলে। হঠাৎ করে স্ক্রিনে একটা হোলো ইমেজ ফুটে উঠল। সাবজেক্ট আইডেন্টিফাইড, অ্যালাইরা। ড্রাকোনিস স্তব্ধ হয়ে গেল। থারিনিয়াস, আলবিরা, জ্যাসপারার, অ্যাথিরিয়ন সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। তাদের মুখে কোনো শব্দ নেই। অ্যালাইরা, যে গতকাল থেকে নিখোঁজ হয়েছিল। ফিওনা আর জ্যাসপারের ওয়েডিংয়ের সমস্ত ডেকোরেশন একাই করেছিল। আর সেই এত বছরের পুরনো ওয়েডিং প্ল্যানারের আজ এমন নৃশংস মৃত্যু ঘটে গেল কি করে? হঠাৎই এলডো প্রাসাদের গুদামে তার দেহ কিভাবে এলো, আর কেই বা মারল তাকে? LYNX03 ডিভাইস পুনরায় বলে উঠল, ডেথ টাইম এস্টিমেটেড 48 ঘন্টা পূর্বে। উপস্থিত সবাই একসাথে চমকে উঠল। 2 দিন আগে মারা গেছে সে, তাহলে এতক্ষণেও কেউ কেন টের পেল না? ড্রাকোনিস গভীরভাবে বললেন, এই হত্যা দেখে মনে হচ্ছে কেবল ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নয়, এটা রাজ্যকে টার্গেট করে দেওয়া কোনো আগাম বার্তা মনে হচ্ছে। হোলো স্ক্রিনের পাশের আলো রেখাটা খানিকটা কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য লুকিয়ে থাকা চোখ দেখে যাচ্ছে সব কিছু। এলডো প্রাসাদে কোনো আসন্ন বিপদের ছায়া যেন নেমে আসছে ধীরে ধীরে। অ্যাথিরিয়নের মনে ভার্সিটির ঘটনাটা ঘূর্ণি তুলছে মস্তিষ্কে ঠিকই, কিন্তু এখন তা বলার সময় নয়। অ্যালাইরার মৃত্যু, রাজ্যের সবার মধ্যে ক্রমশই বেড়ে ওঠা উদ্বেগ, সব মিলিয়ে এলডো প্রাসাদের পরিবেশটায় এখন টানটান উত্তেজনায় ভরা। এদিকে ফ্লোরাস রাজ্যে রাজা জারেন হেঁটে চলেছেন চুপচাপ দরবার হলের করিডোর পেরিয়ে। তার পাশেই হাঁটছেন লিয়ারা। দুজনের চোখেই গভীর উদ্বেগ বিদ্যমান। মেয়েটা একেবারেই চুপ করে গেছে ভাই, লিয়ারার কণ্ঠ কাঁপছে। রাজা জারেন খানিকটা থেমে বললেন, অ্যালাইরার মৃত্যুর খবরটা শুনলাম, কিন্তু অ্যালিসার আচরণ কেমন অদ্ভুত লাগছে না তোমার? লিয়ারা চুপচাপ মাথা নাড়ালো শুধু। ঘরের দরজা খুলতেই দেখা গেল অ্যালিসা বিছানায় বসে আছে চুপচাপ। একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। কোনো কথা নেই ঠোঁটে, চোখে এক ফোঁটা পানিও নেই। এক ধরনের নিঃশব্দ আতঙ্ক তার চারপাশে ঘনিয়ে আসছে। রাজা জারেন ফিসফিস করে বললেন, এভাবে থাকলে আমাদের ওকে নিয়ে দেবতা আব্রাহারের কাছে যেতে হতে পারে। লিয়ারা বলল, না ভাই, এখন ওকে এখান থেকে সরানোটা ঠিক হবে না। আমি দেখছি বিষয়টা। ও যেন কিছু মনে করতে চাইছে কিন্তু পারছে না। বাহিরে তখনও বয়ে চলেছে অদ্ভুত নিস্তব্ধতা। সিলভা ভার্সিটি থেকে ফিরে নিজের কক্ষেই বসে আছে। হাতে ধরা ল্যাপটপ, কিন্তু ল্যাপটপের স্ক্রিন অফ। দৃষ্টি স্থির হয়ে আছে একটা বিন্দুর দিকে। জীবনটা এত জটিল হয়ে গেল কেন? নিজের মনেই বলল সে। জীবনটা তো সহজ ছিল সেদিনগুলোতে, যখন সে শুধু দূর থেকে অ্যাথিরিয়নকে দেখত।
একতরফা ভালোবাসা ছিল বটে, কিন্তু শান্তিও ছিল। কোনো প্রত্যাশা ছিল না, দুঃখও ছিল না। এখন অ্যাথিরিয়ন আর সেই আগের মতো নেই। তার চোখে আগুন, তার চারপাশে উন্মাদনা, আর সিলভার মাঝে জন্ম নিচ্ছে এক অদ্ভুত অপরাধবোধ। আমি কি ভুল করলাম তবে? হঠাৎ করেই মনে পড়ে গেল আজকের ক্যাম্পাসের দৃশ্যটা। অ্যাথিরিয়ন কিভাবে প্রফেসরকে মারল, আর যার কারণে অ্যাথিরিয়নকে বহিষ্কার হতে হলো। তোর সাহস কি করে হয় আমার সিলভার গায়ে হাত দেয়ার? এই বাক্যটা বারবার তার কানে বাজতে লাগলো। সিলভার ঠোঁট কেঁপে উঠল, এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে জানে না এখন কার জন্য কাঁদছে, নিজের জন্য নাকি অ্যাথিরিয়নের জন্য। ভেনাসের কৃত্রিম চাঁদের আলো জানালার কাচ ছুঁয়ে পড়েছে সাদা মার্বেল মেঝেতে। ফিওনা একাই বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। স্নিগ্ধ ঠান্ডা হাওয়া তার বাদামি চুলগুলোকে বারবার উড়িয়ে নিচ্ছে মুখের সামনে। সে সরায় না, যেন কিছু অনুভবই হচ্ছে না। হঠাৎই কক্ষের দরজা খুলে যায়। জ্যাসপার নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। প্রথমে দূর থেকে দেখল ফিওনার ছোট্ট কাঁধগুলো বাতাসে কাঁপছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর নিস্তব্ধতা অসম্ভব ভারী দেখাচ্ছে। জ্যাসপার এগিয়ে যায় বেলকনিতে, ফিওনার একদম পাশে গিয়ে দাঁড়ায়। ফিওনা কারো উপস্থিতি টের পেয়ে হালকা কেঁপে ওঠে, কিন্তু পেছনে ফিরে তাকায় না। জ্যাসপার গলা পরিষ্কার করে বলে ওঠে, ফিওনা, আমি জানতে চাই রিসিপশনের রাতে আসলে কি ঘটেছিল। আমার কেন কিছুই মনে পড়ছে না। এক মুহূর্ত নীরবতা নেমে এলো। জ্যাসপার পুনরায় প্রশ্ন করল, আর অ্যালাইরাকে কে মেরেছে? ফিওনা এবার ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। চোখে পানি নেই, কণ্ঠে কোনো কম্পন নেই, শুধু এক নিঃশ্বাসে সরাসরি উত্তর দিয়ে দিল, আমি আমি মেরেছি ওকে। জ্যাসপার পেছনে সরে যায় এক ধাপ, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফিওনার দিকে। তার ভেতরটা যেন হঠাৎ করেই জমে বরফের ন্যায় হয়ে গেল। মাথায় তখন ভেসে উঠছে সেই দৃশ্য, সেদিন রাতে রক্তমাখা ফিওনা রহস্যময় দৃষ্টি, আর আজকে অ্যালাইরার নিথর দেহ। তুমি তুমি কি বলছো ফিওনা? জ্যাসপার ফিসফিস করে বলল। তুমি বলছো? তুমি? জ্যাসপার থেমে গেল। ফিওনা চোখ নামিয়ে বলল, হ্যাঁ, আমিই মেরেছি ওকে। তুমি সেদিন চেতনা হারানোর ঠিক পরেই। জ্যাসপার হঠাৎ থেমে গেল, তার চোখ ফাঁকা হয়ে গেল। সে বোঝার চেষ্টা করল এই মেয়েটা যে তার হৃদয়ে একমাত্র জায়গা করে নেওয়া কোমল নাজুক সত্তা, অথচ সে কি সত্যিই কাউকে খুন করতে পারে? কিন্তু কেন? জ্যাসপার সুধায় গলা খানিকটা রুদ্ধ। অ্যালাইরা এমন কি করেছিল সেদিন রাতে? ফিওনা তখন সবটা বলতে শুরু করলো জ্যাসপারকে, আর নিজেও ডুবে গেল সেই রাতের বীভৎস স্মৃতিতে। প্রাসাদের হলঘর আলোয় ঝলমল করছিল, ফুলের সৌরভ, আতিথেয়তা, আর রয়েছে এক অভিজাত উৎসবমুখর পরিবেশ। ফিওনা তখন ছিল প্রাসাদের চেঞ্জিং রুমে, গাউন পাল্টাচ্ছিল রিসিপশনের দ্বিতীয় সেশনের জন্য। অন্যদিকে অ্যালাইরা নিজের হাতে পরিবেশন করছিল এক বিশেষ ধরনের ডেজার্ট, যার সঙ্গে মিশিয়ে রেখেছিল এক অদ্ভুত রঙহীন গন্ধহীন কেমিক্যাল। একটার পর একটা অতিথি যেন হালকা নিস্তেজ হতে শুরু করে। জ্যাসপার কেবল একটু জুস খেয়েছিল, তাই সে পুরোপুরি অচেতন হয়নি, কেবল ভারী অনুভব করছিল শরীরটা। এই সুযোগটাই নিয়েছিল অ্যালাইরা। সে জ্যাসপারকে একা পেয়ে কক্ষে নিয়ে যায়, ধীরে ধীরে তার মুখের উপর ঝুঁকে পড়ে। জ্যাসপারের গাল ছোঁয়, তার ঠোঁটের খুব কাছে মুখ এনে ফিসফিস করে কিছু বলতে যায়। তারপর হাত বাড়িয়ে পোশাক খুলতে যাবে, ঠিক তখনই প্রিন্স। কক্ষের দরজা খোলা হয় সজোরে। ফিওনা ঢুকে পড়ে। ওর চোখে আগুন জ্বলতে শুরু করে সামনে থাকা দৃশ্য দেখে। হাতে ওর চেঞ্জিং রুমের পোশাকের টুকরো ঝুলছে। ফিওনা দৃশ্যটা দেখে থমকে যায় এক মুহূর্ত, তারপর চোখে অন্ধকার নেমে আসে। তুমি তুমি এটা কি করছো? ফিওনার কণ্ঠে কাঁপন নেই, শুধু আগুনের দাবানল। অ্যালাইরা পেছনে ঘুরে তাকায়, কিন্তু ফিওনা কোনো কথা শোনেনি তখন। সে এগিয়ে গিয়ে টেনে সরিয়ে দেয় অ্যালাইরাকে জ্যাসপারের উপর থেকে।
অ্যালাইরার হাত চেপে ধরে জোরে টেনে নিয়ে যাচ্ছে ফিওনা, কিন্তু ফিওনা অ্যালাইরাকে টেনে এলডো প্রাসাদের একটা গোপন স্টোর রুমে নিয়ে যায়। রুমে পৌঁছাতেই ফিওনা অ্যালাইরাকে দেয়ালের পাশে ধাক্কা মেরে দাঁড় করিয়ে দেয়। অ্যালাইরা ছটফট করে ওঠে, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, মুখ কাঁপছে। তুমি যা দেখেছো ফিওনা, সেটা ভুল। আসলে ব্যাপারটা, ফিওনা ঠান্ডা অথচ জ্বলন্ত কণ্ঠে বলে, একদম চুপ, ডাইনি একটা। তোর সাহস তো কম না। আমার প্রিন্সের দিকে চোখ তুলে তাকিয়েছিস, ছুতে গিয়েছিলি। সেই ভুলটাই করেছিস যেটার জন্য তোকে চরম মূল্য দিতে হবে। অ্যালাইরার চোখ বড় হয়ে যায়, ভয়ে, লজ্জায় আর অপমানে। অ্যালাইরা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি জানো না আমি কেন এমনটা করতে গিয়েছিলাম। আমি ফিওনা দাঁতে দাঁত চেপে বলে, জানি না, আর জানতেও চাই না। আমার চোখের সামনে কেউ আমার প্রিন্সকে ছোঁয়ার চেষ্টা করলে সেটা আমি কখনোই মাফ করব না। পরপরই ফিওনা এক ধাক্কায় অ্যালাইরাকে একটা লোহার চেয়ারে বসিয়ে দেয়। তারপর চোখের পলকে ব্লু মেটালিকের শক্ত বেল্ট দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। মেটালিক শেকল, যা কেবলমাত্র এলডো প্রাসাদের রাজতন্ত্রের অভ্যন্তরীণ টেকনোলজি দ্বারা তৈরি, এমন একটা প্রযুক্তি যা সাধারণ ড্রাগন তো দূরের কথা, অভিজাতদেরও ভাঙতে কষ্টসাধ্য হয়ে পড়বে। চারদিক অন্ধকার, শুধু মাঝখানে এক নিঃশব্দ আলো ছড়িয়ে আছে। আর সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে ফিওনা, চোখে দানবীয় আগুন নিয়ে। অ্যালাইরা ছটফট করতে থাকে, তুমি পাগল হয়ে গেছো? আমার সাথে এটা করতে পারো না তুমি। ফিওনার গলা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। তুই তো আগুন নিয়ে খেলতে চেয়েছিলি, তাই না অ্যালাইরা? এখন সেই আগুনেই পুড়বি তুই নিজে। অ্যালাইরার চোখ ক্রমশই লালচে হতে শুরু করলো, তার শরীর কাঁপছে অনবরত। সে গর্জে উঠল, আমি সম্পূর্ণ ড্রাগন, এই শৃঙ্খল ভেঙে ফেলবো আমি। তোমার চোখের সামনে আমি বাঁধনমুক্ত হয়ে রূপ বদলাবো। আকাশে বাজ পড়ার মতো শব্দ হলো, অ্যালাইরার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ডানার মতো কিছু গজাতে শুরু করলো তার পিঠ থেকে, কিন্তু হঠাৎই সব থেমে যায়। একটা ধাতব শব্দ, একটা ধোঁয়া ওঠে, আর কিছুই না। ফিওনা ঠান্ডা গলায় বলল, তোর ভেতরের ড্রাগনকে আমি আটকে ফেলেছি। তোকে জানিয়ে দেই, এই শেকলের ভিতরে একটা ব্লাড সেন্সর আছে। এটা তোর রক্তে থাকা ড্রাগন জিন শনাক্ত করেছে। আর যতবার তুই রূপ বদলানোর চেষ্টা করবি, ততবার তোর শরীর ধ্বংসের এক ধাপ কাছে চলে যাবে। অ্যালাইরা হঠাৎ প্রচণ্ড কাশি দিতে দিতে রক্ত থুকে ফেলে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো অর্ধমানবী, পুরোপুরি ড্রাগন নও। তাহলে এত ক্ষমতা, এত জ্ঞান কিভাবে তোমার? ফিওনা তার মুখের সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি সেই মেয়ে পৃথিবীতে যার জন্ম, যাকে কেউ কখনো কোনোদিন ভয় পেত না। কিন্তু এখন আমি সেই আগুন, যা পুরো ভেনাস ছাড়খাড় করে দিতে পারবে। অ্যালাইরা নিঃশব্দে কাঁদতে লাগলো, আর তার শ্বাস কেঁপে কেঁপে উঠছে বারংবার। তার হাত পা এখনো ব্লু মেটালিক শেকলে বাঁধা। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, গালে স্পষ্ট দাগ। এই তো কিছুক্ষণ আগেই ফিওনা কয়েকটা কষিয়ে কষিয়ে থাপ্পড় মেরেছে। ফিওনা এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ধাতব ব্যাগ। সে কিছু বিশেষ জিনিস আনতে বাইরে যাচ্ছে, যেন শাস্তি আরও গভীরভাবে দিতে পারে। ফিওনা বেরিয়ে যাওয়ার পর স্টোর রুমে ছড়িয়ে পড়ে বিষাদ, নিস্তব্ধতা। কিন্তু ওইদিকে প্রাসাদের অন্য প্রান্তে অ্যালিসা তখন দুশ্চিন্তায় পায়চারি করছে করিডোরে। অ্যালাইরা কি কাজটা ঠিকমতো করতে পারল? সে একে একে সবার কক্ষ খুঁজতে লাগলো। শেষে আসে জ্যাসপারের কক্ষে। ভেতরে গিয়ে দেখল জ্যাসপার অচেতন হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, শরীর নিস্তেজ, ত্বক হালকা ফ্যাকাশে। প্রিন্স! অ্যালিসা ছুটে যায় তার কাছে। জ্যাসপারের সামনে বসে তার কপালে হাত রেখে ছুঁয়ে দেখল জ্বরের মতো উষ্ণ হয়ে আছে শরীর। অ্যালিসা আর কিছু না ভেবেই ছুটে যায় করিডোর দিয়ে অ্যালাইরাকে খুঁজতে, কিন্তু হঠাৎ করেই এমন সময় অনেকটা কাছ থেকে একটা আর্তনাদ ভেসে আসে। বাঁচাও, কেউ আছো? আমাকে বের করো এখান থেকে। অ্যালাইরার কণ্ঠ। অ্যালিসা আন্দাজ করতে পারল কোথা থেকে শব্দটা আসছে। সে ছুটে গেল সেই স্টোর রুমের কাছে।
দরজার ফাঁক গলিয়ে দেখল ভেতরে বাঁধা অবস্থায় অ্যালাইরা। ও মাই গড, কে করলো অ্যালাইরার এই অবস্থা? অ্যালিসা ছুটে যায় অ্যালাইরার কাছে তাকে বাঁধনমুক্ত করতে। ঠিক তখনই পেছন থেকে কে যেন তার হাত মুচড়ে ধরে, সাথে চুলের মুঠি টেনে পেছনে টেনে নিয়ে আসে। ফিওনা। চোখ লাল, মুখে প্রতিহিংসার শীতল আগুন জ্বলছে। তুই তুই ওর সাথেই আছিস, তাই না? ফিওনার কণ্ঠ শীতল ধারালো। অ্যালিসা চিৎকার করতে চাইল, কিন্তু ফিওনা তার আগেই অ্যালিসার হাত দুটো শক্ত করে পেছনে বেঁধে ফেলল। তারপর ঠেলে দিল দেয়ালের দিকে। পার্টনার হিসেবে তাহলে তুইও দেখ এবার আমি অ্যালাইরার সঙ্গে ঠিক কি করি। এক ধাক্কায় অ্যালিসা গিয়ে পড়ে মেঝেতে। ফিওনার চোখে তখন আর মনুষ্যত্ব নেই, সেখানে আছে কেবল আগুন আর প্রতিশোধের আগুন। অ্যালাইরা কাঁদছে অনবরত, শরীর কাঁপছে, মুখের পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কিন্তু ফিওনার মুখে কোনো দয়া নেই। সে এবার ধীরে ধীরে ব্যাগ থেকে বের করে একটা যন্ত্র, হেডফোনের মতো, তবে মাথার দুই পাশে তীক্ষ্ণ সূচের মতো অংশ, কালচে ধূসর রঙের, আর মাঝখানে লেখা অদ্ভুত ভিনগ্রহের সিম্বল, নিউরাল ব্রেকার। এই চোখ দিয়ে তুই আমার প্রিন্সের দিকে তাকিয়েছিলি। বলতে বলতেই ফিওনা ধীরে ধীরে যন্ত্রটা অ্যালাইরার মাথায় বসিয়ে দেয়। অ্যালাইরার কাঁধে ঘাড়ে ঘাম জমে আছে। সে হাউমাউ করে কাঁদতে থাকে, মাথা নাড়াতে থাকে। না, প্লিজ প্লিজ, আমি ওনার সাথে কিছু করতে চাইনি কখনোই, তবে সে তো একজন প্রিন্স, তার প্রতি আকর্ষণ কাজ করা তো ভুল কিছু নয়। ফিওনার চোখে বিদ্যুৎ জ্বলে ওঠে মুহূর্তেই। সে যন্ত্রটির রিমোট হাতে নেয়, একবার তাকায় অ্যালাইরার চোখে। তোর এই চোখেই তো ছিল লোভ, আকাঙ্ক্ষা, এখন দেখ কিভাবে আমি সেই চোখ উপড়ে ফেলি। না। একটা চিৎকার দিয়ে ওঠে অ্যালাইরা। শুভরাত্রি অ্যালাইরা, এটা বলি ফিওনা চিকচিক করে ওঠে রিমোটের বাটন প্রেস করে। ফট একটা বিকট শব্দের শক ছুটে যায় যন্ত্র থেকে অ্যালাইরার মস্তিষ্কে। সে চিৎকার দিয়ে উঠে গলা ফাটিয়ে যাওয়ার উপক্রম। অ্যালাইরার চোখ জোড়া কাঁপতে কাঁপতে হঠাৎই ছিটকে বেরিয়ে আসে কোটর থেকে। রক্তে ভেসে যায় তার মুখ, চোখের কোটর দুটো শূন্য হয়ে যায় মুহূর্তেই। গা শিউরানের মতোই দেখতে লাগছে এই মুহূর্তে খালি কোটর। রক্তের কিছু ছিটে গিয়ে লাগে ফিওনার মুখে, গলায়, ঠোঁটে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে রক্তমাখা মুখেই, ঠান্ডা হাসি নিয়ে। পেছন থেকে আরেকটা চিৎকার। না। অ্যালিসা কেঁপে কেঁপে চিৎকার করে ওঠে। তার গলা কাঁপছে, চোখে ভয়ের ছায়া। সে বুঝতে পারল এই মুহূর্তে ফিওনার সেই মিষ্টি মেয়ে নেই। অ্যালাইরার দুই চোখ উপড়ে বেরিয়ে গেছে, গলা দিয়ে আর শব্দ বেরোয় না, শুধু শ্বাস নিতে যাচ্ছে একটু, আর ছটফট করছে। অ্যালিসা এক কোণে পড়ে কাঁপছে অনবরত। তার হাত দুটো বাঁধা, চোখ অর্ধেক বন্ধ, মুখে আতঙ্ক জমে আছে। ফিওনা এবার ব্যাগ থেকে বের করে একটা ছোট্ট কাচের শিশি। রংটা গাঢ় সবুজ, কিন্তু ঢেউ খেলানো। তীব্র গন্ধে ঘরটা ভারী হয়ে যায়। সে শিশিটা হাতে নিয়ে সামনে দাঁড়ায়। অ্যালাইরার ফোঁটা ফোঁটা রক্তমাখা মুখের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুই ভেবেছিলি এই মুখ দেখিয়ে, এই রূপ দেখিয়ে আমার প্রিন্সকে আমার থেকে কেড়ে নিবি এত সহজে? আজ দেখ, রূপ দিয়ে প্রেমের প্রতিযোগিতা খেলতে গেলে শেষটা কেমন হয়। এক মুহূর্তেই শিশির ঢাকনা খুলে ফিওনা আঙুলের ছোঁয়ায় কেমিক্যালটা ছুঁড়ে দেয় অ্যালাইরার মুখের দিকে। অ্যালাইরার ত্বক গলে যেতে থাকে, ঠোঁট আর গলার মাংস চিবিয়ে ফেলে কেমিক্যালের আগ্রাসী দহনে। কুৎসিত পোড়া গন্ধে ভরে ওঠে ঘরটা। অ্যালাইরা মাথা নাড়তে থাকে, চিৎকার করতে চায়, কিন্তু ফিওনা সঙ্গে সঙ্গে তার মুখে শক্ত করে একটা রক্তাভ কস্টেপ লাগিয়ে দেয়। অ্যালাইরা চুপ হয়ে যায়, তবে শুধু ভেতরে গুমড়ে ওঠা ছটফটানি রয়ে যায়। অ্যালিসা ভয়ে সিটিয়ে পড়ে। তার চোখের সামনে যা হচ্ছে তাতে তার শরীর জমে গেছে। হাত বাঁধা, গলা শুকিয়ে এসেছে, চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। চেতনা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফিওনা এবার তার দিকে ঘুরে তাকায়। তুইও দেখলি তো, এখন তুইও বুঝবি আমি কেমন হয়ে উঠতে পারি আমার প্রিন্সের জন্য। অ্যালিসার ঠোঁট থরথর করছে, কিছু বলতে পারছে না, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে।
অ্যালিসা ধীরে ধীরে পুনরায় চেতনা ফিরে পাচ্ছে। চোখ এখনো ঝাপসা, মাথাটা ভন ভন করে ঘুরছে। হাত দুটো শক্ত করে বাঁধা, নড়াচড়ার উপায় নেই। হঠাৎ ফিওনা এগিয়ে আসে তার কাছে। দম্ভে ভরা হাঁটার মতোই তার চলন। সে এক হাতে অ্যালিসার চুল মুঠো করে ধরে টেনে তোলে মুখটা ঠিক নিজের মুখের সামনে। তুই তুই আমার বোন বলে বেঁচে গেছিস। চোখে কুয়াশা জমলেও অ্যালিসা ফিওনার এই শীতল দৃষ্টিতে ভয় পায়, যেটা আগুনের তৈরি, অথচ বরফের মতো নিস্তব্ধ। তুই ভাবিস আমি বুঝিনি? তুই অনেক আগে থেকেই এসব নোংরা প্ল্যান করেছিলি। একটা সপার চর ফিওনার হাত থেকে পড়ে অ্যালিসার গালে। তুই চুপি চুপি অ্যালাইরার সাথে হাত মেলালি, আমার প্রিন্সকে ওর দিকে ঠেলে দিতে চাইলি, আর ভাবলি আমি তোকে ছেড়ে দেব। ফিওনার কণ্ঠস্বর এবার গম্ভীর কিন্তু তীক্ষ্ণ। এবার চোখের সামনে দেখে নে অ্যালিসা, তোর ষড়যন্ত্র কেমন পরিণতি পাচ্ছে। ভবিষ্যতে আমার প্রিন্সকে নিয়ে কোনো চাল দেওয়ার আগে এই দিনটা মনে রাখবি। আগুনে পোড়া মুখ আর ঝলসে যাওয়া চোখের সেই চিৎকার, এই গন্ধ, এই রক্ত, তুই ভাবতেও পারবি না আমি কত দূর যেতে পারি। অ্যালিসা চুপ, কথা হারিয়ে গেছে তার। শুধু কাঁপছে চোখে জল, অথচ কান্নারও সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না। ফিওনা একটা ধাক্কা দিয়ে তাকে আবার মাটিতে ফেলে দেয়। তার পায়ের নিচে অ্যালিসা, আর তার পেছনে ছটফটানো ক্ষতবিক্ষত অ্যালাইরা। ফিওনার চোখে এখনও সেই চূড়ান্ত রাগ, গভীর অন্ধকার, যেটা শুধু ভালোবাসার নামে জন্মায় কিন্তু ধ্বংসের রূপ ধরে। স্টোররুমের বাতি নিভে আছে। কেবল জানালার ফাঁক দিয়ে ঢোকা কৃত্রিম চাঁদের আলো ফিওনার মুখে আঁচড়ে পড়ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, পাথরের মতো স্থির হয়ে। তার চোখে নেই কোনো শোক, নেই কোনো দয়া, কেবল একটা শীতল সিদ্ধান্ত। অ্যালাইরা শুয়ে হেলে পড়েছিল লোহার চেয়ারটায়। প্রত্যেকটা আঘাতের চাপে হাঁপাচ্ছে। ফিওনা এখন, তার শরীর একেবারেই দুর্বল, ঠোঁটে তৃষ্ণা, কিন্তু ভয়টাই সবচেয়ে বড় আতঙ্ক ছড়িয়ে আছে। ফিওনা, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই রাজ্যে আসব না। অ্যালাইরার কণ্ঠে কম্পন। ফিওনা তার ডান হাতে থাকা যন্ত্রটা সামনে তুলল। ধাতব সেই মেশিনটার মুখ জ্বলজ্বল করে উঠল লাল আলোয়। এটা সেই মেশিন যেটা দেয়ালে ফুটো করে ধাতু গলিয়ে দেয়। আর এটা আসলে পিন পয়েন্ট পার্সিং বোরার। তুই ভুল করেছিস, বড় ভুল অ্যালাইরা, যার কোনো ক্ষমা নেই। ফিওনার ঠোঁটে হালকা হাসি খেলে যায়। আমি যদি রাতে সময় মতো না আসতাম, তুই আমার প্রিন্সকে পুরোপুরি ছুঁয়ে ফেলতি। ফিওনা হাঁটু গেড়ে বসল অ্যালিসার সামনে। ধীরে ধীরে অ্যালাইরার কাপা হাত ধরে মেশিনটা রাখে তার তালুর উপরে। চোখের পলকে সুইচ টিপে দেয়। টটটট করে এক ভয়ানক শব্দে ধোঁয়া বেরিয়ে আসে হাত থেকে। হাড় গলতে শুরু করে। অ্যালাইরা চিৎকার করে ওঠে, দম বন্ধ হয়ে আসে। থামো, প্লিজ থামো। আমি মরতে চাই। আমি আর যন্ত্রণা চাই না। আমাকে মুক্তি দাও প্লিজ। ফিওনা মাথা নেড়ে বলে, এত তাড়াতাড়ি না, এখনও বাকি আছে অনেক কিছু। সে মেশিনটা তুলে এবার অ্যালাইরার গালে রাখে, চাপ দেয়। গালের এক প্রান্তে ঢুকে আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যায় মেশিনটা। অ্যালাইরার চিৎকার ঘরের দেয়াল কাঁপিয়ে দেয়। তারপর সেটা থেমে যায় হঠাৎ। জিভ আর নড়তে পারে না অ্যালাইরার। শেষবারের মতো ফিওনা তার কানের পাশে মেশিনটা ধরে, আর কানের ভেতরে সেটা চালু করে দেয়। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। অ্যালাইরার নিথর দেহটা মেঝেতে পড়ে যায় চেয়ার সহ। ফিওনা দাঁড়িয়ে আছে নিস্তব্ধতায়। মেশিনটা বন্ধ করে রাখল। এবার সে কোমরের পাশ থেকে একটা সরু পাতলা ছুরি বের করল। ছুরিটা ড্রাগন গবেষণাগারের এক পরীক্ষামূলক অস্ত্র ছিল, যা গরম হলে যে কোনো মাংস ছিঁড়তে এক বিন্দু সময় নেয় না। পাতলা, তীক্ষ্ণ, খুব ভয়ঙ্কর ছুরিটা। ইতিমধ্যেই অ্যালাইরার মৃত্যু ঘটে গেছে। ফিওনা তখন শীতল কণ্ঠে বলল, তোর দুঃসাহস খুব বেশিই ছিল অ্যালাইরা, আর আমি দেখতে চাই তোর সেই কলিজাটা যেটাতে এত বেশি দুঃসাহস জমেছিল। আজকে আমি দেখেই ছাড়ব তোর কলিজা কত বড় ছিল। ফিওনা মুহূর্তেই ঝুঁকে পড়ে অ্যালাইরার নিথর দেহের দিকে। ছুরির পাথর ধরা লেজটা শক্ত করে ধরে অ্যালাইরার বুকের উপর হালকা চাপ দিয়ে।
প্রথমে চাপে চামড়া ছিঁড়ে যায়, তারপর রক্ত ছিটকে পড়ে ফিওনার মুখের উপর। কিন্তু সে থামে না, আরও বেশি চাপ বাড়ায়। হাড়ের নিচে পৌঁছে যায় গরম ছুরিটা এবার। এরপর ফিওনা ছুরিটা এক প্রবল ধাক্কায় আরও গভীরে ঢুকিয়ে দেয়। ছুরিটা কলিজার ঠিক পাশ ঘেঁষে ঢুকে পড়ে। এরপর ফিওনা তার ডান হাতটা গলিত রক্তে ঢুকিয়ে দেয়। মাংসের গভীরে পৌঁছে যায় হাত। ঠান্ডা কাপা আঙুল হঠাৎই খুঁজে পায় গরম কলিজাটাকে, আর একটানে কলিজাটা বের করে আনে। অ্যালাইরার চোখ সেই কবেই স্থির হয়ে আছে। দেহ কাঁপা থেমে গেছে আরও অনেকক্ষণ আগেই। রক্তে ভেজা সেই অঙ্গটা ফিওনার হাতের মুঠোয় তখনও ছটফট করতে থাকে। ফিওনা তাকায় সেই লালচে কলিজার দিকে। মুখে একটা তিক্ত বিষাদ ভেসে ওঠে, আর তারপর ক্ষণিকেই মিলিয়ে যায় সেই বিষাদ। তুই সাহস দেখিয়েছিলি অনেক, সে ফিসফিস করে। এটাই ছিল তোর সাহস দেখানোর চরম মূল্য। ফিওনা চোখ জোড়া বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। অ্যালিসা নিস্তেজ হয়ে পড়ে আছে চেতনাহীন এই মুহূর্তে। সে এক প্রকার আত্মার অবস্থায় পড়ে আছে। তার নিস্তেজ শরীরটা যেন ফিওনার কর্থের সাক্ষী হয়ে গিয়েছে। ফিওনা এক পা করে এগিয়ে আসে অ্যালিসার দিকে, চূড়ান্ত প্রতিশোধের তৃপ্তি আর খারাপ এক অদ্ভুত শান্তি অনুভব করতে করতে। অ্যালাইরার লাশটিতে তীব্র যন্ত্রণার ছাপ রয়েছে। ফিওনা স্নিগ্ধভাবে টেনে হিস্টে প্রাসাদের পেছনের দিকের গুদাম ঘরের দিকে নিয়ে যায় সেই লাশ। এমনভাবে টেনে নিয়ে যায় যেন কোনো মৃতদেহ নয়, এক প্রকার অপ্রয়োজনীয় বস্তু নিয়ে যাচ্ছে, যা এতটুকু টানাপোড়েন ছাড়াই মুছে ফেলা দরকার। গুদাম ঘরের কোণে রেখে সে এক নিঃশব্দ শ্বাস নেয়। তারপর প্রাসাদের সেই ভয়ার্ত কোণে ফিরে আসে, যেখানে রক্তের ছিটা ছিটে পড়েছিল। রক্তের দাগ এক এক করে মুছে ফেলে প্রত্যেকটা জায়গা থেকে। তবে নিজের গায়ে লেগে থাকা রক্ত সে পরিষ্কার করল না। সেই রক্তের ছাপ যেন তার অভিশাপের প্রতীক, যা সে মুছতে চায় না। আর তারপরেই নিঃশব্দে পাহাড়ের উপর উঠে আসে ফিওনা, যেখানে এক মুহূর্তের জন্য বাতাসের শীতল ঝাপটায় তাকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজমান, যা তার মনে অন্ধকার থেকে প্রতিধ্বনি শোনাচ্ছে। ফ্ল্যাশব্যাক ধীরে ধীরে ম্লান হয়ে গেল। ফিওনার চোখে তখনও আগুনের রেশ রয়ে গেছে। সে তাকিয়ে আছে জ্যাসপারের চোখে, নিঃশ্বাস টানছে ধীরে ধীরে, যেন ভেতরে জমে থাকা সমস্ত প্রশ্ন এখন একটাই হয়ে দাঁড়িয়েছে। প্রিন্স, ফিওনা বলে ওঠে কাপা গলায়, তুমি তো সব শুনলে, সব বুঝলে। এখন কি তুমি আমাকে ঘৃণা করবে? এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। তারপর জ্যাসপার কোনো কথা না বলে এগিয়ে আসে। সে ফিওনাকে এক ঝটকায় শক্ত করে বুকে টেনে নেয়, যেন কখনোই ফিওনা হারিয়ে না যায়। তুমি যা করেছো পারফেক্ট করেছো, জ্যাসপার ফিসফিস করে বলে। তুমি প্রমাণ করেছো তুমি আমার জন্যই জন্মেছ। আমি যেমন তোমার জন্য পাগল, তেমন আমিও চেয়েছিলাম তুমিও আমার জন্য পজেসিভ হও। তুমি দেখিয়ে দিলে তুমি আমার যোগ্য অর্ধাঙ্গিনী। ভয় পাওয়া ফিওনা নয়, তুমি এখন সেই আগুন যে আমার মতোই পোড়াতে জানে। ফিওনার চোখে জল জমে। সে জ্যাসপারের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। দুজনেই দাঁড়িয়ে আছে দুজনকে আলিঙ্গন করে বেলকুনির পাথরের দেয়ালের কিনারে। বাতাসে তাদের চুল উঠছে। ফিওনার চোখে অন্য মনস্কতা, তবুও ঠোঁটে একরকম প্রশান্তির ছাপ। জ্যাসপার ফিওনাকে নিজের বাহু থেকে সরিয়ে তাকিয়ে থাকে ফিওনার দিকে। তারপর দুই হাত দিয়ে ফিওনার কোমর জড়িয়ে তাকে আবারও নিজের দিকে টেনে আনে। সে ধীরে ধীরে ফিওনাকে বেলকনির দেয়ালের উপর বসিয়ে দেয়। তার ঠোঁট ফিওনার কপাল ছুঁয়ে যায়, তারপর চোখের কোণে। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে আসে। জ্যাসপার এক হাত দিয়ে তার চিবুক তোলে, অন্য হাত দিয়ে তার পিঠের উপর আড়াল করে দেয়। তুমি জানো না আমি তোমাকে কতটা চাই সবসময়, হার্মিংবার্ড, সে গম্ভীর গলায় বলে। পরক্ষণেই তার ঠোঁট ফিওনার ঠোঁটে এসে ছুঁয়ে যায়, নরম নয় বরং তীব্র দাবিতে ছুঁয়ে থাকা এক প্রগাঢ় চুম্বনে। যেন সারা রাত ধরে জমে থাকা আগুন হঠাৎ শিখায় রূপান্তরিত হলো। বাতাস থমকে যায়, চাঁদের আলো ছায়া ফেলে তাদের দুজনের মুখে। ফিওনা চোখ বন্ধ করে জ্যাসপারের পিঠ আঁকড়ে ধরে।
তাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দনের তীব্রতা আর তপ্ত নিঃশ্বাস। গভীর রাত, এল্ডোপ্রাসাদের আকাশ জুড়ে নীরবতা নেমে এসেছে। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শোঁ শব্দ। সেই নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে নিচে নামে এক ড্রাগন। বেগুনি ডানায় জ্যোৎস্নার আলো পড়ে যেন জ্বলজ্বল করছে সে। সিলভা। ভেতরটা অস্থির হয়ে উঠেছিল। অ্যাথেরিয়নকে না দেখে আর থাকতে পারছিল না। তাই ফ্লোরাস রাজ্য থেকে ছুটে আসে এল্ডো রাজ্যে। ড্রাগন রূপে এল্ডো প্রাসাদের উপরের বারান্দায় নেমে আসে সে। তারপর মানুষের রূপ ধরে সাবধানে এগোয় অ্যাথেরিয়নের কক্ষের দিকে। দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। অন্ধকার, নিস্তব্ধ, খালি বিছানা পড়ে আছে, কিন্তু অ্যাথেরিয়ন নেই। সিলভা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, হতাশ হয়ে পড়ে। তার বুকের ভেতর অজানা হাহাকার বাসা বাঁধে। কোথায় আছে এই মুহূর্তে রিয়ন? মনে মনে বলল সে। পুনরায় ড্রাগন রূপ ধারণ করে চলে যাওয়ার জন্য ডানায় আলো জ্বালাতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার হাতে জোরে টান পড়ে একটা। এক ঝটকায় কেউ তাকে নিজের দিকে টেনে নেয়। সিলভার শরীর জমে যায়, চোখের পাতা কাঁপতে থাকে। তখনই চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে একজোড়া গভীর তীক্ষ্ণ নীল চোখ, ঠিক আকাশের নীলচে রঙের মতোই, যেই চোখে রয়েছে সমুদ্রের অতল গহ্বর। অ্যাথেরিয়ন। সে সিলভার হাত শক্ত করে ধরে রেখেছে। চোখে ঘুম নেই, বরং একরাশ প্রশ্ন আর তীব্র অনুভূতি। তুমি এখানে? অ্যাথেরিয়নের গলা নরম কিন্তু তীক্ষ্ণ। সিলভা চোখ নামিয়ে ফেলে, ধরা পড়া চোরের মতোই। অ্যাথেরিয়নের চোখে তখন আগুন আর নীল বরফ একসাথে মিশে আছে। সিলভা ফিসফিস করে বলল, আই অ্যাম সরি, আমার জন্য তোমাকে সাসপেন্ড হতে হলো। অ্যাথেরিয়ন একদম চুপ। তারপর ধীরে হাত তোলে, এক আঙুল দিয়ে সিলভার ঠোঁটে রাখে। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে বাজেভাবে ছুঁয়েছে। আমি জানি না কিভাবে ছুঁয়েছে, শুধু জানি ছুঁয়েছে, আর সেটাই যথেষ্ট ছিল। সিলভার চোখ বড় বড় হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ করে অ্যাথেরিয়নের দিকে তাকিয়ে থাকে। ওকে মারার, ওকে মেরে ফেলাই দরকার ছিল। অ্যাথেরিয়নের কণ্ঠে অদ্ভুত নিস্তব্ধ এক রাগ, এক ভালোবাসার দাবি। তোমার গায়ে কেউ হাত দেবে, তাকে ছেড়ে দেব আমি? একটা দীর্ঘ নীরবতা, তারপর সিলভা ফিসফিস করে বলল, তুমি কি রাগ করেছো আমার উপর? অ্যাথেরিয়ন গভীরভাবে সিলভার চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলল, রাগ? রাগ কেন করব? আগে বলো, আমি কি তোমার হৃদয়ে জায়গা পাবো এখন? সিলভার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। গলার স্বর কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট। জায়গা পাবে মানে? জায়গা তো কবেই তোমাকে দিয়ে দিয়েছিলাম। এক মুহূর্তে চারপাশের নীরবতা যেন জ্যোতির আভায় ভরে যায়। অ্যাথেরিয়ন চুপচাপ তার দিকে এগিয়ে যায়, খুব ধীরে, যেন কোনো পবিত্র কিছু ছুঁতে যাচ্ছে। সিলভা চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটে সেই চুপচাপ স্বীকারোক্তির হাসি। অ্যাথেরিয়নের হাত সিলভার গালে এসে থামে। ওর নরম উষ্ণ ত্বক যেন নীরব ভাষায় বলে দেয়, এই ছোঁয়াতেই সে নিরাপদ, এই ছেলেটাই তার সবচেয়ে বেশি নিজস্ব। তুমি জানো না সিলভা, কতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় আছি। অ্যাথেরিয়নের গলা কাঁপছিল আবেগে। সিলভা কিছু বলার আগেই অ্যাথেরিয়নকে বুকের মধ্যে টেনে নেয়। তীব্র আবেগে দুজনেই চোখ বন্ধ করে ফেলে। একে অপরের হৃদস্পন্দন যেন তাদের সত্যি এক করে দেয়। অ্যাথেরিয়ন সিলভার মুখের ঠিক পাশে নেমে আসে। নিঃশ্বাসের কাঁপন ওর ঘাড় ছুঁয়ে যায়। এক ঝলক স্নায়ুতে ছুটে আসে সেই পুরনো দিনের স্মৃতি। এত রাতে আমার কক্ষে এসেছো কেন? অ্যাথেরিয়নের কণ্ঠ ফিসফিসে, নরম কিন্তু গভীর। তাও আবার আজকে স্বীকার করলে আমি এখনো তোমার হৃদয়ে আছি। তারপর চোখে চোখ রেখে আরও এক ধাপ এগিয়ে বলে, হ্যাঁ, সেদিনের মতো কিছু হয়ে গেলে এবারও কি তুমি আমাকে ঘৃণা করবে সিলভা? সিলভার চোখ হঠাৎই বড় হয়ে যায়। হৃদয়ে সেই পুরনো রাতের আতঙ্ক ফিরে আসে। সেদিন অ্যাথেরিয়নের চোখেও নেশা ছিল, রাগ ছিল, ভাঙা আত্মবিশ্বাস আর কিছুটা অন্ধত্ব ছিল। সে পেছনে সরতে যায়, কিন্তু অ্যাথেরিয়নের চোখ এবার শান্ত। আমি ওরকম আর কিছুই করব না সিলভা,
আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা মানে জোর করা নয়। তার কণ্ঠ এবার কাঁপে কিন্তু সত্য ভরা। তোমাকে ভয় পাইয়ে দিলে তো আমি নিজেই নিজেকে হারাবো। সিলভার চোখে পানি জমে। এই স্বীকারোক্তি, এই সততা তার জন্য অনেক। অ্যাথিরিয়ন খুব ধীরে সিলভার চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, ক্যান আই কিস ইউ? সিলভা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে, হৃদয় ধুকপুক করছে। চোখ দুটো নামিয়ে ফেলে সে, কিন্তু সে সরে যায় না। তখনই অ্যাথিরিয়নের কণ্ঠ আবার শোনা যায়, আরও নিচু স্বরে, একটু মজা মেশানো ভয়ঙ্কর কোমলতায় বলে, নীরবতায় সম্মতির লক্ষণ। বারান্দার ধাতব রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল সিলভা। চাঁদের আলো তার মুখে পড়ে স্ফটিকের মতো উজ্জ্বল করে তুলেছিল, কিন্তু তার চোখে ছিল অস্থিরতা। এক মুহূর্ত, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই অ্যাথিরিয়নের শক্ত হাত সিলভার কবজি জড়িয়ে ধরে। চলো। কণ্ঠস্বরটা ছিল গভীর, ধীর কিন্তু প্রকম্পিত, যেন তার ভেতর কোনো দাবানল পড়ছে। সিলভা কিছু বলার আগেই অ্যাথিরিয়ন তাকে টেনে নিয়ে আসে ঘরের ভেতর। বারান্দার দরজা বন্ধ হয় এক নিঃশ্বাসে। পরের মুহূর্তে সে সিলভাকে দেয়ালের সাথে চেপে ধরে সজোরে। তার চোখ দুটো অন্ধকার রাতে ঝলসে ওঠা বিদ্যুতের মতোই দেখাচ্ছে। তাদের মাঝখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর চোখের ভাষা। অ্যাথিরিয়নের ঠোঁট সিলভার ঠোঁটে আঁচড়ে পড়ে। কোনো নরমতা নেই, কোনো অনুমতি নয়। এটা ছিল দাবি, অধিকার, রক্তের মতো গাঢ়। সিলভার ঠোঁটের কোণে কামড় বসিয়ে ফেলে অ্যাথিরিয়ন, আর দহনময় কণ্ঠে বলে ওঠে, তোমার এই নীরবতা আমাকে পুড়িয়ে ফেলছে সিলভা। আমার তো এখন শুধু চুমু খেতেই ইচ্ছে করছে না, তোমাকে সম্পূর্ণ করে নিতে ইচ্ছে করছে। সিলভার শরীরটা কেঁপে ওঠে, কিন্তু সে সরে না। তাদের মাঝে থেমে থাকে শুধু হৃদস্পন্দনের শব্দ আর এক ভয়ানক সত্য, এই ভালোবাসা, এই অগ্নি যা না পুড়িয়ে থামবে না। অ্যাথিরিয়ন এবার সিলভার গলায় কামড় বসায়। তার ঠোঁটের কামড়টা সিলভার গলায় আরও গভীর হয়ে যায়, যেন তার সব নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। সিলভা এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার ভেতর অদ্ভুত এক শিরশিরানি অনুভূতি জাগ্রত হয়। অ্যাথিরিয়নের হাত দুটো এখনও সিলভার কোমরের চারপাশে শক্ত করে বাঁধা। তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। ঘরের নীরবতা যেন আরও গভীর হয়ে ওঠে। অ্যাথিরিয়ন তার হাত সিলভার পিঠে নামিয়ে আনল। ধীরে ধীরে শরীরের নিচের অংশে চোখে চোখ রেখে সে আবার সিলভার ঠোঁটের দিকে ধীরে ধীরে এগোলো। এখন তোমার শরীর আমার, সে বলল, কণ্ঠে এক গভীর ইচ্ছা। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ছোঁয়া, তোমার প্রতিটা অনুভূতি এখন শুধুই আমার নিয়ন্ত্রণে। সিলভার শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু সেই কাঁপন কোনো ভয় নয়, বরং এক অজানা আকর্ষণের গভীরে ডুব দেওয়ার আগ্রহ ছিল। তার চোখে এক অদ্ভুত বিপ্লব ছিল, সে নিজেই বুঝতে পারছিল না, কিন্তু তার মনের ভেতর যা চলছিল তা ছিল এক অজেয় আগুনের মতোই। অ্যাথিরিয়ন সিলভার হাতে আলতো করে আঙুল দিয়ে স্পর্শ করল, তারপর ধীরে ধীরে তার শরীরের প্রতি অংশে হাত বুলিয়ে দিতে থাকে। তোমার দেহ থেকে তোমার সব অনুভূতি শোষণ করতে চাই আমি, সে গম্ভীরভাবে বলল। আর তারপর শুধু একটাই প্রতিশ্রুতি থাকবে, আমাদের মধ্যে কখনোই কোনো দূরত্ব আসবে না। রাত নেমেছিল নিঃশব্দে, চারপাশে শুধু মৃদু বাতাসের সুর। চাঁদের আলো জানালার পর্দা ছুঁয়ে এসে থেমেছিল তাদের দুজনের গায়ে। সেই নিস্তব্ধ মুহূর্তে অ্যাথিরিয়ন ধীরে, অত্যন্ত সচেতনভাবে সিলভার মুখের দিকে তাকালো। তার চোখে ছিল নিঃশব্দ পিপাসা, এক আকুল আরতি, যা শুধু তার হৃদয় জানে। সিলভা তখনও জানত না কি অপেক্ষা করছে তার জন্য, কিন্তু সে থামেনি। অ্যাথিরিয়ন তার কোমরের চারপাশে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল, যেন এই দূরত্বটুকু অসহ্য হয়ে উঠেছে। তার ঠোঁট ছুঁয়ে গেল সিলভার কপাল, তারপর গাল, তারপর আরও নিচে। প্রতিটা চুমু ছিল ধীরে ধীরে জ্বলে ওঠা এক আগুন, যা ঠোঁট দিয়ে শরীরের ভেতরে ছড়িয়ে পড়ছিল। চেইনের ছোট্ট শব্দে ভেঙে পড়ল মৌনতা। অ্যাথিরিয়নের আঙুল গাউনের চেইনের পথ ধরে নামছিল, যেন প্রতিটা মুহূর্তে সে সিলভার শরীরের এক একটা গোপন রাগ ছুঁয়ে দিচ্ছে।
ধীরে সাবধানে কিন্তু গভীর আবেগে ভরপুর। গাউন নামতেই বাতাস থমকে গেল, যেন সেও থেমে গেছে এই অপরূপ দৃশ্যে। সিলভার দেহ তখন এক শিল্পকর্মের মতো সামনে দাঁড়িয়ে, অর্ধ উন্মুক্ত কিন্তু অনাবৃত নয়, সে ছিল অলংকারের মতো সৌন্দর্যের নিঃশব্দ সংজ্ঞা। অ্যাথিরিয়ন তাকে দেখছিল তৃষ্ণার্ত নয়, বরং প্রশংসাপূর্ণ এক দৃষ্টিতে। তার হাত সিলভার নগ্ন পিঠ বেয়ে নিচে নামছিল, যেন আঙুল দিয়ে আঁকছে অনুভূতির কাব্য। তার ঠোঁট নামতে লাগলো একে একে, প্রতিটা চুম্বনে ছিল এক দুঃসহ কোমলতা, এক প্রশান্ত বিস্ফোরণ, যা সিলভার ত্বকে কাঁপন তুলল আর হৃদয়ে তুলল ঢেউ। সিলভা ধীরে ধীরে চোখ বন্ধ করল, যেন নিজেকে সঁপে দিচ্ছে সেই আবেগের জোয়ারে। তার আঙুল অ্যাথিরিয়নের চুলে জড়িয়ে গেছে, আর বুকের ভেতরে বাজছে এক ছন্দ, প্রেম আর কামনার অসীম সমন্বয়। অ্যাথিরিয়নের ঠোঁট সিলভার পিঠে একের পর এক চুমু আঁকছিল ধীরে ধীরে, গভীরভাবে, যেন প্রতিটা স্পর্শে সে তার ভালোবাসা গেঁথে দিচ্ছে তার ত্বকে। সিলভার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, প্রতিটা চুম্বনে যেন সে হারিয়ে যাচ্ছিল এক অজানা আবেশে। তার পিঠ তখন পরিণত হয়েছিল এক ক্যানভাসে, যেখানে অ্যাথিরিয়ন ভালোবাসার রঙে তুলির ছোঁয়া দিচ্ছিল। এক পর্যায়ে অ্যাথিরিয়নের ঠোঁট উঠে এলো সিলভার ঘাড় বরাবর। সেখান থেকে সে আরও এগিয়ে গেল, তার মুখ ঝুঁকে পড়ল সিলভার কানের কাছে। হঠাৎই সেই কোমল মুহূর্ত, সেই কানের লতিতে হালকা এক কামড় বসালো। সিলভার শরীর হালকা শিহরিত হয়ে উঠল। সে অ্যাথিরিয়নের বুকের কাছে আরও গা এলিয়ে দিল, যেন তার ভেতরের অনুভবগুলো কোনো শব্দ না করেও বলে দিতে চায়, আমি তোমার, পুরোপুরি তোমার। অ্যাথিরিয়নের ঠোঁট তখন আবার নিচের দিকে নামতে লাগলো, পিঠ বেয়ে কোমরের কাছে। প্রতিটা চুম্বনে এক ধরনের আকর্ষণ, এক অস্থির শান্তি ছড়িয়ে পড়ছিল। আর সিলভা চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিয়েছিল সেই উষ্ণ পরশের জাদুতে, যেখানে শরীর আর আত্মা একাকার হয়ে যাচ্ছিল। এক গভীরতম মুহূর্তের জন্য অ্যাথিরিয়নের চোখে জমে উঠল তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু তার ভেতরে ছিল না কোনো তাড়াহুড়া, বরং ছিল গভীর ভালোবাসা আর অপার টান। ধীরে ধীরে কোমরে রাখা হাতে এক নরম টান দিয়ে সে সিলভাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সিলভার চোখে তখন একরাশ লজ্জা আর আত্মসমর্পণের ছায়া, কিন্তু সেই চোখে ছিল জলজলে অভিমানহীন ভালোবাসা, যা শুধু অ্যাথিরিয়নের জন্যই সংরক্ষিত। অ্যাথিরিয়ন সিলভার মুখের দিকে তাকিয়ে হালকা হাসল, একটা নীরব প্রতিশ্রুতি যেন তার ঠোঁটেই ছিল লেখা। তারপর সে মুখ ঝুঁকিয়ে প্রথমে সিলভার গলায় এক দীর্ঘ নরম চুমু এঁকে দিল। সেই চুমু ছিল তপ্ত কিন্তু শান্ত, ছিল দাবিদার কিন্তু কোমল, যেন বলছে তুমি শুধুই আমার। সিলভার চোখ বুজে এলো, নিঃশ্বাস খানিকটা কেঁপে উঠল। গলার নিচে নেমে অ্যাথিরিয়নের ঠোঁট এবার খোঁজ নিতে লাগলো তার বুকের কাছাকাছি সেই কোমল স্থানটিতে, যেখানে হৃদয় নিঃশব্দে কাঁপে। সে সেখানে রাখল এক গভীর আবেগময় চুম্বন, যা শুধু শরীর ছোঁয়ায় সীমাবদ্ধ ছিল না, বরং প্রবেশ করেছিল হৃদয়ের গভীরে, আত্মার গভীরতম স্তরে। সিলভার বুকের কাছে যখন অ্যাথিরিয়নের ঠোঁট থেমে থাকলো, তখন যেন সময়ও নিঃশব্দে থেমে গেল। সিলভার নিঃশ্বাস কাঁপছিল, না ভয় থেকে না লজ্জা থেকে, বরং এক অপরিমেয় আবেগের কারণে, যা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছিল। অ্যাথিরিয়নের হাত উঠল ধীরে, বয়ে গেল সিলভার গলার পাশ দিয়ে, তার চুলে রেখা ছুঁয়ে কাঁধে থেমে। তারপর সেই হাত নামল তার পিঠ বেয়ে, কোমরে এসে জড়িয়ে ধরল। কিন্তু তাতে কোনো চাপ ছিল না, বরং ছিল এক সুরক্ষা, এক নির্ভরতা, যা সিলভাকে আরও বেশি আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। সে আবার ঝুঁকে পড়ল, এবার চুমু রাখল তার বক্ষের মাঝখানে, সেখানে যেখানে হৃদয়ের শব্দ সবচেয়ে জোরে শোনা যায়। সিলভা তখন নিজেকে আর থামাতে পারছিল না, তার আঙুল খুঁজে নিল অ্যাথিরিয়নের চুল, নরমভাবে টেনে আনলো তাকে আরও কাছে। তার চোখে তখন ছিল জলাভ গ্লানি, ভালোবাসার অতল আবেগ, যেটা গলায় আটকে যায় কিন্তু শব্দ বের হয় না। তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অ্যাথিরিয়ন তাকে দুই হাতে কোলে তুলে নিল, যেন তার ওজন ছিল শুধুই হাওয়ার মতো। আর সেই মুহূর্তে সারা ভেনাস হালকা হয়ে এসেছিল,
সিলভার হাত জড়িয়ে গেল তার গলায় আর মুখের কোণে ফুটে উঠল এক মৃদু আবেগঘন হাসি। ধীরে ধীরে পরম যত্নে অ্যাথিরিয়ন তাকে নিয়ে এলো বিছানার দিকে। চাঁদের আলো এসে ঠিক যেন তাদের আশীর্বাদ করছিল, আর আলো সিলভার ত্বকে পড়লে মনে হচ্ছিল কোনো দেবী যেন ধরণীতে নেমে এসেছে। বিছানায় তাকে শুয়ে এক মুহূর্ত সিলভার মুখের দিকে তাকিয়ে রইল অ্যাথিরিয়ন। চোখে চোখ রেখে কোনো শব্দ ছিল না, তবুও ভেতরে ছিল এক নিঃশব্দ প্রতিজ্ঞা, এই রাত কেবল তোমার আর আমার। তারপর ধীরগতিতে সে নিজের গায়ে টি শার্টটা তুলে ফেলল। কাপড় সরে যেতেই তার উন্মুক্ত বুক জেগে উঠল চাঁদের আলোয়। মজবুত, উষ্ণ আর আত্মবিশ্বাসে ভরপুর এক দেহভাষা। সিলভার চোখ তখন ধীরে ধীরে সেই দৃশ্যে আটকে গেল। অ্যাথিরিয়ন আবার নিচু হয়ে এলো সিলভার উপর, দুই হাতে বিছানার দুই পাশ ধরে যেন তাকে ঘিরে ফেলেছে এক উষ্ণ প্রাচীর দিয়ে, যেখান থেকে পালানোর ইচ্ছেও নেই, দরকারও নেই। অ্যাথিরিয়নের চোখে তখন আর কোনো দ্বিধা ছিল না। সেই দৃষ্টিতে জ্বলছিল তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়ো। ছিল এক অভিজ্ঞান, যেন বহু জন্মের চেনা, বহু রাতের অপেক্ষার প্রতিফলন। সে ধীরে হাত বাড়িয়ে সিলভার পোশাকের কিনারা ধরে। চোখে চোখ রেখে এক মুহূর্ত চুপ থাকলো, অনুমতি না চেয়ে, বরং গভীর অনুভবের মাধ্যমে বুঝে নিয়ে। সিলভা কোনো প্রতিবাদ করল না, বরং চোখ বুজে নিজের শরীর ছেড়ে দিল সেই বিশ্বস্ত হাতের কাছে। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, ঠোঁট কেঁপে উঠছিল, কিন্তু মুখে ছিল এক প্রশান্ত আত্মসমর্পণ। অ্যাথিরিয়নের আঙুল ধীরে ধীরে পোশাক সরিয়ে নিতে লাগলো। প্রতিটা ছোঁয়ায় যেন আগুন ছড়িয়ে পড়ছিল চামড়ার নিচে। তারপর এক তীব্র মুহূর্তে সেই পোশাকটা সে খুলে নিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলল। ফ্লোরের কোণায় গিয়ে পড়ল কাপড়টা, যেন তা ছিল শুধুই এক অন্তরায়, যা তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সিলভার নগ্ন শরীর তখন চাঁদের আলোয় ঝলমল করছিল। সে যেন কোনো চিত্রশিল্পীর আঁকা জীবন্ত সৃষ্টি, এক দেবীর মতো। অ্যাথিরিয়নের চোখে তৃষ্ণা ছিল, কিন্তু তার স্পর্শে ছিল সম্মান, একজন প্রেমিকের মতো। নিজেকে একটুখানি দূরে সরিয়ে সে পাশে রাখা পাতলা চাদরটা টেনে নিল, ধীরে সযত্নে, যেন কোনো পবিত্রতা ঢেকে দিচ্ছে। চাদরটি দুজনের শরীর ঢেকে দিল, কিন্তু আবেগের উত্তাপ তার নিচে যেন আরও তীব্র হয়ে উঠল। চাদরটা এখন ছিল এক স্বর্গীয় আচ্ছাদন, যেখানে বাইরের জগতের সব আলো, শব্দ, বাস্তবতা ধীরে ধীরে মিলিয়ে গেছে। শুধু রয়ে গেছে অ্যাথিরিয়নার সিলভার দেহঘনিষ্ঠ নিঃশ্বাস, উষ্ণতা আর চিরন্তন এক অনুভব, যেখানে সময় আর শরীর একে অপরকে হারিয়ে ফেলেছে। চাদরের নিচে অ্যাথিরিয়নের ঠোঁট ধীরে ধীরে নামছিল সিলভার ঘাট থেকে বুকের দিকে। প্রতিটা চুমু ছিল আগের চেয়ে গভীর, ধীর আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর সে নামতে লাগলো আরও নিচে। তার ঠোঁট ছুঁয়ে গেল সিলভার নাভি। সেই চুমুতে ছিল অদ্ভুত জাদু। সিলভার শরীর শিহরিত হয়ে উঠল, তার পেট কেঁপে উঠল এক মৃদু শ্বাসে। নাভির চারপাশে অ্যাথিরিয়নের ঠোঁটের নরম চাপ যেন ছড়িয়ে দিচ্ছিল অসীম ভালোবাসা, যা শুধু শরীরে নয়, হৃদয়ের গভীরে গেঁথে থাকছে। তারপর সেখান থেকে একটু নিচে নামতে নামতে সে রাখল আরেকটা চুমু, সিলভার তলপেটে কোমলভাবে, যেন সে নিজের ভালোবাসা ছুঁয়ে দিচ্ছে তার আত্মার কেন্দ্রবিন্দুতে। সিলভার ঠোঁট তখন হালকা খুলে গেছে, এক নিঃশব্দ শ্বাস বেরিয়ে এসেছে বুকের গহ্বর থেকে। সে তার আঙুল দিয়ে অ্যাথিরিয়নের মাথা ছুঁয়ে রাখল, না টেনে ধরার জন্য, বরং শুধু অনুভব করার জন্য, যেন সেই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে থাকে। চাদরের নিচে আলো না থাকলেও তারা দুজন অনুভব করছিল একে অপরকে, চোখে না, স্পর্শে, কথায় না, নিঃশ্বাসে। চাদরের নিচে শরীর আর নিঃশ্বাস যখন মিশে যাচ্ছিল, সেই মুহূর্তে যেন সময় এক ঝাঁকে উষ্ণ হয়ে উঠেছিল। অ্যাথিরিয়নের ঠোঁট ধীরে ধীরে নামছিল আরও গভীরতায়। সিলভার শরীরের প্রতিটা স্পন্দনে যেন জেগে উঠেছিল এক জাদুকরী প্রতিক্রিয়া। কিন্তু হঠাৎই একটা শীতল নিঃশ্বাসের মতো সিলভার আঙুল এসে অ্যাথিরিয়নের ঠোঁটের সামনে থেমে গেল। থামো। তার কণ্ঠ ফিসফিসে কিন্তু দৃঢ়।
অ্যাথিরিয়নের চোখে ছায়া পড়ে। সে অবাক নয়, শুধু গভীর মনোযোগে তাকায় তার মুখে। সিলভা চোখ নিচু করে আছে, ঠোঁটে কাঁপুনি, কিন্তু কণ্ঠে সেই পরিচিত কোমল দৃঢ়তা। আজকে না, সে ধীরে বলল। এক মুহূর্তে নীরবতা নেমে আসে, কোনো সংকোচ নয়, শুধু এক অপরিহার্য আবেগের সম্মান। অ্যাথিরন কিছু বলে না, শুধু সিলভার চুলে এক মৃদু ছোঁয়া দিয়ে কপালে আবার চুমু রাখে। এইবার একদম অন্য মানে নিয়ে। তুমি যেদিন চাইবে সেদিনই, সে নিচু স্বরে বলে, আর তাকে আরও ভালো করে জড়িয়ে ধরে চাদরের নিচে। সিলভা তখন চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। একে অপরের উষ্ণতা, ভালোবাসা আর সম্মানেই যেন সে নতুনভাবে আশ্বস্ত হয়। সেই রাত যেটা হতে পারত দেহের পূর্ণ মিলন, রয়ে গেল এক আত্মিক বন্ধনের চূড়ান্ত প্রকাশে, যেখানে থেমে যাওয়াটাও হয়ে উঠল প্রেমের গভীরতম ভাষা। রাত গভীর। জ্যাসপার তার গবেষণাগারে বসে গবেষণা করছে। সেলুলার ডিএনএ এবং মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার নিয়ে গভীর চিন্তাভাবনা করছে। সে জানে কোনো একভাবে ফিওনার আচরণের পরিবর্তন ব্যাখ্যা করা দরকার। তার ভালোবাসা, তার ফিওনা যে একসময় কোমল, নাজুক আর সরল ছিল, আজ কেন এই অস্থিরতা, এই কঠোর অস্বাভাবিক ক্ষমতাধর মানসিক অবস্থা গ্রহণ করেছে? তবে জ্যাসপার জানে এর উত্তর সহজ নয়। একজন সাইকো হাজবেন্ড যে অত্যন্ত পজিটিভ আর নিয়ন্ত্রণকারী আচরণ করে, তার শিকারকে দীর্ঘ সময় ধরে মানসিকভাবে প্রভাবিত করে। এক্ষেত্রে ফিওনার প্রতি জ্যাসপারের অত্যাধিক অধিকারবোধ, তার প্রতি দমনমূলক মনোভাব আর পজিটিভ সম্পর্কের প্রতি অতিরিক্ত প্রবণতা ফিওনার মস্তিষ্কে গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে। একজন সাইকো পার্টনার যেমন জ্যাসপার, তার সঙ্গীর প্রতি অতিরিক্ত ভালোবাসা আর আবেগপ্রবণ হয়ে ওঠে সব সময়। যখন ফিওনার মতো একজন মানুষ যে আগে স্বাধীন ছিল, তাকে একটানা দমন আর নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, তখন সেই ভালোবাসা চাপের মাধ্যমে ভীতির সৃষ্টি করে। অতিরিক্ত ভালোবাসার চাহিদা মস্তিষ্কে শুধু আমি বা শুধু তুমি এমন মনোভাব তৈরি করে, যা দীর্ঘদিনের ব্যবহারে সাইকোটিক আচরণে পরিণত হয়। এখন জ্যাসপার বুঝতে পারছিল যে তার অতিরিক্ত ভালোবাসা, অধিকারবোধ এবং নিয়ন্ত্রণের আচরণগুলো ফিওনার মস্তিষ্কে একটা বিপুল পরিবর্তন এনে দিয়েছে। সে গবেষণার মাধ্যমে জানত যে একজন সাইকো পার্টনার যে অতিরিক্ত পজিটিভ এবং নিয়ন্ত্রণকারী আচরণ করে, তার সঙ্গীকে দীর্ঘ সময় ধরে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। এমনকি সেই সঙ্গী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তার মধ্যে ক্রমশ সাইকোটিক মনোভাব তৈরি হয়ে যেতে পারে। ফিওনার মস্তিষ্কে শুরু হয় কগনিটিভ ডিসোন্যান্স, এক ধরনের মানসিক দ্বন্দ্ব। একদিকে সে জানত যে তাকে ভালোবাসা হচ্ছে, কিন্তু অন্যদিকে তার অনুভূতি ছিল এই ভালোবাসার কারণে সে কষ্ট পাচ্ছে, সে ক্রমাগত দমন হয়ে যাচ্ছে। এই দ্বন্দ্ব তার মধ্যে অস্থিরতা তৈরি করেছিল। জ্যাসপার তার আরও গবেষণার মাধ্যমে উপলব্ধি করল যে সাইকো প্যাটার্ন তৈরি হওয়ার জন্য তারও অবদান রয়েছে। তার আচরণ যে তাকে প্রথমে পজিটিভ করে তুলেছিল, তারপর সাইকোটিকভাবে তার উপর চাপ সৃষ্টি করেছিল, সেগুলোই ছিল ফিওনার এমন আচরণের মূল কারণ। এখন জ্যাসপার জানে ফিওনার পরিবর্তন শুধুমাত্র তার ভালোবাসা থেকে আসেনি, এটি তার উপর চাপ আর নিয়ন্ত্রণের ফলস্বরূপ ঘটে গেছে। এবার তার কাছে প্রশ্ন ছিল কিভাবে ফিওনাকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনা যাবে। ল্যাবের পরিবেশ তখন গাঢ় অন্ধকারাচ্ছন্ন। মেশিনের নীরব গুঞ্জনে বাতাস ভারী হয়ে আছে। জ্যাসপার সারা রাত ল্যাবে কাটাচ্ছে, যেন কিছুতেই শান্তি পাচ্ছে না। হঠাৎ করে কেউ একজন ল্যাবে প্রবেশ করল, তার হাতে কিছু গবেষণার কাগজ। কিন্তু তখনই দরজা খোলা থেকে একটা শক্তিশালী উপস্থিতি অনুভব করল। সেই মুহূর্তে ল্যাবের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল এবং ভেতরে প্রবেশ করলেন ড্রাকোনিস, এল্ডোরাজ্যের রাজা। আপনি এত রাতে এখানে? জ্যাসপার দাঁড়িয়ে গেল, চোখে অস্বাভাবিক চমক। জ্যাসপার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কিছু বলবেন? ড্রাকোনিস ধীর পায়ে এগিয়ে এলেন, চোখে প্রশ্ন, কণ্ঠে গর্জনের মতো দৃঢ়তা। অ্যালাইরাকে কে মেরেছে জ্যাসপার? এক মুহূর্ত নীরবতা। ল্যাবের আলো জ্বলে নিভে উঠল, যেন সত্য প্রকাশের সাথে সঙ্গত দিচ্ছে।
জ্যাসপার চোখ নামিয়ে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর শান্ত গলায় বলল, আমি ওকে মেরেছি। ড্রাকোনিস বিস্ময়ে পেছনে সরে গেলেন এক পা। চোখে অদ্ভুত দৃষ্টিতে ছেলেকে দেখলেন। কেন? তার গলায় অশ্রুত হাহাকার। জ্যাসপার চোখ তুলল। এবার গলায় রাগ, কষ্ট আর অপরাধবোধ। ও সবার খাবারে কেমিক্যাল মিশিয়ে সবাইকে অচেতন করেছিল। ও আমাকে আমার অজান্তে অন্যভাবে ব্যবহার করতে চেয়েছিল। এল্ডো প্রাসাদের সম্মান, আমার সম্মান সব ধ্বংস হয়ে যেত। ড্রাকোনিস গর্জনের মতো চিৎকার করে উঠলেন। মিথ্যে কেন বলছো জ্যাসপার? তুমি মারোনি, মেরেছে ফিওনা। আর সেটা প্রমাণিত হয়েছে। তিনি সামনে এগিয়ে এলেন, কণ্ঠে ক্ষোভ আর চোখে হতাশা। অ্যালাইরার গায়ে থাকা স্পর্শের নমুনা, ডিএনএ সমস্ত কিছু ফিওনার সাথে মিলে গেছে। ভুলে গেছো? এই ল্যাবে এল্ডো রাজ্যের প্রতিটা সদস্যের নমুনা রাখা আছে। আমি নিজের হাতে পরীক্ষা করেছি। সত্য কখনো লুকানো যায় না। ওই করেছে এটা। জ্যাসপারের চোখ লাল হয়ে উঠল। দম বন্ধ হয়ে আসছে তার। স্টপ ইট! চেঁচিয়ে উঠল। তার গলা কাঁপছে। ফিওনার নাম মুখে নেবেন না ড্রাকোনিস। কক্ষ জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ল্যাবের যন্ত্রগুলো টিকটিক শব্দ করছে। জ্যাসপার এক পা পেছনে সরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর ফিওনার জন্য ব্যথা আর ড্রাকোনিসের জন্য ক্রোধ একসাথে দাউ দাউ করে জ্বলতে থাকে। ড্রাকোনিস এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি বুঝতে পারছো না জ্যাসপার? একজন ড্রাগন যদি আরেকজন ড্রাগনকে বিনা যুদ্ধে মেরে ফেলে, সেটা শুধুই অপরাধ নয়, সেটা একটা রাজদ্রোহ। এই খবর যদি এল্ডো প্রাসাদের বাইরের কেউ পায়, তুমি আর প্রিন্স থাকবে না। তোমার সিংহাসন কেড়ে নেওয়া হবে, এমনকি তোমার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে। জ্যাসপারের চোখ জ্বলছে, বুক ওঠানামা করছে ক্রোধে। সে সামনে এক পা এগিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। আমার প্রিন্সের মুকুট চাই না, ভেনাসের সিংহাসন চাই না। শাস্তি হোক, হোক মৃত্যুদণ্ড। তবুও ফিওনার গায়ে কোনো কলঙ্ক আসতে পারবে না। ওর নাম মুখে আনবেন না ড্রাকোনিস। আমি বলেছি আমি মেরেছি, ব্যাস। আমার যা হবার হবে তাতে। ড্রাকোনিস গম্ভীর মুখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন জ্যাসপারের চোখে। তারপর ধীরে ধীরে বললেন, তোমাকে ভবিষ্যতে এই রাজ্য সামলাতে হবে জ্যাসপার। একটা খুনের দায় স্বীকার করে তুমি রাজ্যের সামনে কি বিবরণ দেবে? হ্যাঁ, আমি জানতাম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু এখন তো দেখছি ভালোবাসা ড্রাগনকেও অন্ধ করে ফেলে। জ্যাসপারের চোখে বিদ্যুৎ খেলে গেল। কণ্ঠস্বর তীব্র কিন্তু ঠান্ডা। ভুল বলেছেন। ভালোবাসা মানুষকে অন্ধ করে না, ভালোবাসা মানুষকে স্বার্থপর বানায়। আমিও স্বার্থপর, কারণ আমি এখন নিজের অস্তিত্ব, নিজের আত্মা, নিজের জীবন রক্ষা করছি। আর আমার আত্মা, অস্তিত্ব, জীবন সবকিছুই আমার ফিওনা। তাহলে আমি অবশ্যই স্বার্থপর, কারণ আমি নিজেকে রক্ষা করছি। ব্যাস, এখানেই শেষ কথা। আর একটাও কথা হবে না ড্রাকোনিস। সে এক ধাপ এগিয়ে দাঁড়ায়, চোখে আগুন। আর যদি আপনি ভুল করেও ফিওনাকে এর মধ্যে টেনে আনেন, আমি পুরো ভেনাস ধ্বংস করে দেব। আমি এখন শুধু সেই জ্যাসপার নই, আমি থেরোনো। আমাকে কেউ আটকাতে পারবে না, না আপনি, না রাজসভা, কেউ না। ল্যাবে তখন গা ছমছমে নিস্তব্ধতা। ড্রাকোনিস কাপা কণ্ঠে ফিসফিস করে বললেন, তুমি সত্যি বদলে গেছো জ্যাসপার। ড্রাকোনিস পুনরায় ঠান্ডা গলায় বললেন, আরেকবার ভেবে দেখো। তুমি যথাযথ বিবরণ না দিতে পারলে সব হারাবে। এই কথার সাথে সাথেই জ্যাসপার একটা বিকট শব্দে চিৎকার দিয়ে উঠল। ড্রাকোনিস একটু পিছিয়ে গেলেন জ্যাসপারের সেই চিৎকারে। জ্যাসপার তখন কাঁপতে কাঁপতে ল্যাবের পাশে থাকা কম্পিউটারে একটা ঘুষি মারল। কাঁচ ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল ওর হাত। রক্ত গড়িয়ে পড়ছে ল্যাবের ধাতব মেঝেতে। সেই রক্তাক্ত হাত তুলে ড্রাকোনিসের চোখে চোখ রেখে চিৎকার করে বলে উঠল, আর কতবার, আর কতবার আপনাকে বোঝাতে হবে আমি সব কিছু হারাতে রাজি। আমার রাজ্য, আমার সিংহাসন, আমার পরিচয় সব শেষ হয়ে যাক, কিন্তু শুধু একটাই জিনিস চাই আমি, আমার ফিওনা। শুধু আমার কাছে থাকলেই আমার সব কিছু পূর্ণ। ওকে হারালে আমি একেবারে শেষ হয়ে যাব।
জ্যাসপারের চোখে তখন ক্রোধের দহনে ভেসে থাকা এক ফোঁটা অশ্রু, কিন্তু সেই অশ্রু সে লুকাচ্ছে না। ড্রাকোনিস চুপচাপ দাঁড়িয়ে, এত বছরের অভিজ্ঞ রাজা আবারও তার নিজের ছেলের এমন নিঃস্ব আত্মদহন দেখে বাকরুদ্ধ। ড্রাকোনিসের চোখে তখন এক অদ্ভুত ঝলক। অনেক কিছু বলতে চেয়েও থেমে গেলেন তিনি। তার ডান পাশে দাঁড়িয়ে রক্তাক্ত জ্যাসপার হালকা কাত হয়ে কানে কানে বলল, সমস্ত প্রমাণ মুছে ফেলুন, আর সবাইকে জানিয়ে দিন আমিই মেরেছি অ্যালাইরাকে। শব্দগুলো যেন কাচের মতো তীক্ষ্ণভাবে ভেদ করে গেল ল্যাবের নিস্তব্ধতা। জ্যাসপার একবারও পেছনে না তাকিয়ে ল্যাবের দরজার দিকে এগিয়ে গেল। তার পায়ের ছাপ পড়ছে ল্যাবের মেঝেতে রক্তে ভেজা পদচিহ্ন হয়ে, ঠিক যেমনটা সে নিজেই রেখে যাচ্ছে নিজের ভাগ্য রচনা করে। ড্রাকোনিস অসহায়ভাবে তাকিয়ে রইলেন ছেলের পেছনে। রাজা হিসেবে তার হাতে অনেক ক্ষমতা, কিন্তু একজন পিতা হিসেবে তিনি সেই মুহূর্তে সম্পূর্ণ পরাজিত। চারদিক প্রখর নিস্তব্ধ। প্রাসাদের ছাদ জুড়ে গম্ভীর এক বাদ্য বাজছে যেন। বিচার সভা বসেছে এল্ডো প্রাসাদের কেন্দ্রস্থলে, যেখানে বহু বছর পর ডাকা হয়েছে এমন এক গণসম্মেলন যেখানে ভেনাসের প্রায় অর্ধেক অংশের ড্রাগন প্রতিনিধিরা হাজির হয়েছে। সিংহাসনে বসে আছেন এল্ডো রাজ্যের রাজা জেনো ড্রাকোনিস, জ্যাসপারের পিতা। তার মুখ শক্ত কঠিন, কিন্তু চোখের গভীরে অদ্ভুত এক টানাপোড়েন রয়েছে। তার পাশেই বসে আছেন ফ্লোরাস রাজ্যের রাজা জারেন এবং বড় রাজকন্যা লিয়ারা ফিওনার মা। লিয়ারা চুপ, তবে চোখে মুখে ভীষণ ধিক্কার রয়েছে। সম্মেলনের মুখপাত্রে দাঁড়িয়ে আছেন এক প্রবীণ ড্রাগন প্রতিনিধি, নাম কুন্থাত, আর তিনি সর্বপ্রথম নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, এই সভা ডাকা হয়েছে এক অপরাধের বিচারের জন্য। এক ড্রাগন প্রিন্স, একজন ভেনাসের উত্তরাধিকারী, নিজের হাতে প্রাণ নিয়েছেন আরেক অভিজাত ড্রাগনের, আলাইরার। আমরা জানতে চাই কেন তিনি আলাইরাকে হত্যা করলেন। ড্রাগন জনতারা উত্তাল হয়ে উঠলেন। কেউ চিৎকার করে বলতে লাগলেন, জ্যাসপার অরিজিন ভেনাসের প্রিন্স হবার যোগ্য নয়। ড্রাগনের রক্ত হয়ে আরেক ড্রাগনের রক্ত ঝরালে সে কিভাবে শাসন করবে গোটা ভেনাস? জ্যাসপার চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করেই, তবে তার সবুজ চোখজোড়ার সামনের দিকে স্থির, মুখে কোনো শব্দ নেই। প্রাসাদের ভেতরে মৃত্যু নেমে এসেছে যেন। কাঠগড়ার মতো বাক্সে দাঁড়িয়ে আছে প্রিন্স অরিজিন, আর তার সামনে রাখা এক টুকরো কাগজ। সবার সামনে উচ্চ কণ্ঠে এক ড্রাগন প্রতিনিধি বলে উঠল, এই চুক্তিপত্রে স্বাক্ষর করুন প্রিন্স অরিজিন। আজ থেকে আপনি আর ভেনাসের কোনো রাজ্যের উত্তরাধিকারী নন। আপনার শিরোপা বাতিল করা হচ্ছে। কেউ কোনো কথা বলেনি। রাজা ড্রাকোনিস চুপচাপ বসে আছেন, তার চোখ স্থির, মুখটা অনড় হয়ে আছে। তার হৃদয়ে কি চলছে তা বোঝার উপায় নেই। তিনি একজন রাজার সত্য মিথ্যা তার কাছে নয়, বরং শাসনার শৃঙ্খলাই শেষ কথা। জ্যাসপার তাকিয়ে থাকে নিজের নামের উপর। তার কলম ধরা হাত একটু কাঁপতে লাগল। সবার চোখ সেই কাগজের দিকেই। প্রিন্স সই করবেন কিনা তা দেখার জন্য সকলেই অধীর আগ্রহে। চারদিকে শুধু নীরবতা। সবার সামনে রাখা সেই কাগজ, যেটাতে স্বাক্ষর করলেই জ্যাসপার আর ভেনাসের প্রিন্স থাকবে না। হলরুমে টান টান উত্তেজনা বিরাজমান। অন্য অন্য রাজ্যের ড্রাগনেরা ফিসফিস করছে। রাজা ড্রাকোনিস চুপ। তিনি জানেন শাস্তি সকলের জন্যই সমান হওয়া উচিত। জ্যাসপারের চোখ নিচের দিকে, হাতে কলম ধরা সই করতে যাবে। ঠিক তখনই, থামো প্রিন্স। এক নারীর রুদ্ধশ্বাসে ভরা কণ্ঠ ভেসে আসে হলরুমের দরজার দিক থেকে। সবার চোখ ঘুরে যায় সেখানে। ফিওনা। সে দৃঢ় পায়ে সভায় প্রবেশ করে। পরনে সাদা রঙের গাউন বিশিষ্ট পোশাক, চোখে রাগ আর খানিকটা অভিমান। তার চোখে একটাই কথা, তুমি এটা করতে পারো না জ্যাসপার। সবার মাঝে ফিসফাস শুরু হয়। ফ্ল্যাশব্যাক আজকের সকাল। ফিওনার চোখ জলে ভেজা। সে চিৎকার করে বলে, তুমি কেন সবাইকে মিথ্যে বলছো প্রিন্স? কেন বলছো না ওকে আমি মেরেছি? আমি বলে দেব সবাইকে সত্যিটা। আমি নিজেই গিয়ে বলবো আজকের সভায়। জ্যাসপার চুপচাপ বসেছিল, তার চোখে অবিচলতা। না ফিওনা,
সে বলেছিল নিচু গলায়, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে থাকবে একদম। এই খুনের বোঝা আমি বইতে পারবো, কিন্তু তুমি পারবে না ফিওনা। ফিওনা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু এটা অন্যায় প্রিন্স। জ্যাসপার তাকিয়ে বলে, আমি ড্রাগন প্রিন্স এবং তোমার হাজবেন্ড, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে বললে আমি তোমাকেই বেছে নেব ফিওনা, বাকি সব কিছুই ছেড়ে দেব। ফিওনার চোখ রাগে জ্বলছে। তুমি কি ভাবছো তুমি সব সময় সিদ্ধান্ত নেবে আর কেউই নিতে পারবে না? আমি কিছুতেই সভায় তোমাকে যেতে দেব না। জ্যাসপার ঠান্ডা গলায় বলল, তুমি কি বুঝতে পারছো না ফিওনা? আমি তোমার জীবনের কোনো প্রকার ঝুঁকি নিতে দেব না। তুমি আজ সভায় কেন কোথাও যাবে না? ফিওনা কিছু বলার আগেই দরজা বন্ধ হয়ে যায়। জ্যাসপার নিজ হাতে তাকে সেই কক্ষে আটকে রাখে। কক্ষে বসে ফিওনা পায়ে দিয়ে বারবার আঘাত করে দরজায় আর চেঁচাতে থাকে, প্রিন্স দরজা খোলো, আমাকে যেতে দাও। ঠিক তখনই জানালার পাশে একটা টোকা। শান্ত হও ফিওনা, একটা চেনা মুখ, অ্যাকোয়ারা। সে আস্তে করে জানালা খোলে। ফিওনা তখন অ্যাকোয়ারাকে সবটা বোঝায় আর সব শুনে অ্যাকোয়ারা বুঝতে পারে আর ফিওনাকে সাহায্য করে বের হতে। ফিওনা জানালা দিয়ে বেরিয়ে আসে। বর্তমানে ফিওনা চিৎকার করে বলে ওঠে, 1 মিনিট, ওই কাগজে সই করার কোনো দরকার নেই। প্রিন্স কাউকেই খুন করেনি। রাজা ড্রাকোনিস অবাক। জারেন, লিয়ারা আর বাকি ড্রাগনরাও ফিসফিস করে ওঠে। আমি মেরেছি অ্যালাইরাকে। ফিওনার কণ্ঠ নিঃসংশয়। আমি কেন মেরেছি সেটাও বলবো। ফিওনার কথাটা সবার কানে পৌঁছানো মাত্রই সবাই হতবাক। লিয়ারা, রাজা জারেন, অ্যাথেরিয়ন, থারিনিয়াস আর আলবিরা সবাই হতবাক হয়ে চেয়ে আছে, কারণ তারা ভাবতেও পারে না ফিওনা কাউকে খুন করা তো দূর, কাউকে আঘাতও করতে পারে। ফিওনা সবার গুঞ্জন উপেক্ষা করে বলতে থাকে। জ্যাসপার এগিয়ে আসতে চাইলেও পারছে না, কারণ সে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটা ভেনাসের একটা কাঠগড়া, আর যেটা পেরিয়ে সে আসতে পারবে না যতক্ষণ কোনো ফয়সাল্লা না হবে। অ্যালাইরা সকল সদস্যের খাবারে নিউট্রিনসাল 77 নামের এক ধরনের বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, যা ধীরে ধীরে নার্ভ সিস্টেম দুর্বল করে ফেলে এবং অজ্ঞান অবস্থা থেকে অঙ্গপ্রত্যঙ্গ অবশ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই কেমিক্যাল শুধু প্রাণঘাতী নয়, বরং ড্রাগনের অভ্যন্তরীণ আগুন নিয়ন্ত্রণের ক্ষমতাও ধ্বংস করে। ফিওনা এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে, তারপর আবার থেমে বলতে লাগলো, দ্বিতীয়ত, অ্যালাইরা প্রিন্সকে অচেতন করে কৌশলে এবং তাকে ছোঁয়ার চেষ্টাও করে। এটাই কি যথেষ্ট না যে একজন প্রিন্সের সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে? যে গোটা ভেনাসের প্রিন্স, তার মান সম্মানকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল। তৃতীয়ত, আমার পুরো পরিবার, রাজপরিবারের খাবারেও ছিল সেই কেমিক্যাল। মানে সে শুধু একজন ব্যক্তিকে না, পুরো রাজসভাকে দুর্বল করে রাজ্য কুক্ষিগত করতে চাইছিল। চতুর্থত, আমি পুরোপুরি ড্রাগন না, আমি পৃথিবীর একজন মানবী। আমি পুরোপুরি ভেনাসের আইনের আওতাভুক্তও নই। আর যাকে আমি মেরেছি সে একজন অপরাধী। অ্যালাইরার অপরাধ এমনিতেই মৃত্যুদণ্ডযোগ্য। সম্পূর্ণ সভা স্তব্ধ, কেউ নিঃশ্বাস নিচ্ছে না। ফিওনার কথা শেষ হতেই পুরো সভায় এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। রাজা ড্রাকোনিসের চোখে প্রথমবার একটু আন্দোলন। জারেনের মুখ পাথরের মতো কঠিন আর লিয়ারার চোখ বিস্ফোরিত। একজন বিজ্ঞানী ড্রাগন উঠে দাঁড়ায় আর বলে, নিউট্রিনসাল 77-এর নমুনা আমি বিশ্লেষণ করেছি। ফিওনা ঠিক বলছে, ওটা ছিল মৃত্যুর ফাঁদ। সবাই একে অপরের দিকে তাকায়, ফিসফিস শুরু করে। তখনই রাজা জারেন উঠে দাঁড়ান। গম্ভীর গলায় বলেন, আমার ভাগ্নি যে কাজ করেছে একদম ঠিক করেছে। যে কাজ অন্য কেউ পারেনি সেই সাহসিকতা দেখিয়েছে সে। এবং যে অপরাধ অ্যালাইরা করেছে তাতে ফিওনার সিদ্ধান্ত সঠিক ছিল। এই শাস্তির ন্যায্য একদম। তৎক্ষণাৎ লিয়ারা বলে ওঠে, আমিও একমত। আমার মেয়ে ফিওনা যদি না রুখত তাকে আজ আরও অনেকের প্রাণ যেতে পারত। ভবিষ্যতে সে এমন আরও অপরাধ করত। তখনই একজন জ্যেষ্ঠ ড্রাগন উঠে দাঁড়ায়। আমরা ভুল করেছি। আমরা প্রিন্সকে ভুল বুঝেছি।
আমরা সত্যি ক্ষমাপ্রার্থী। আরেকজন ড্রাগন মাথা নিচু করে বলে, আমরা প্রিন্সের পদত্যাগ চাইনি, কিন্তু মিথ্যা তথ্যের উপর দাঁড়িয়েছিলাম। ক্ষমা চাইছি প্রিন্স। সভা জুড়ে ধ্বনি ওঠে, প্রিন্স আমাদের গর্ব। আর এখন ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস ফিওনা বাঁচিয়েছে এল্ডো রাজ্যের সম্মান আর প্রিন্সের সম্মান। সবার সম্মুখে একজন প্রবীণ ড্রাগন হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলে, ক্ষমা করবেন প্রিন্স আর প্রিন্সেস। আপনার সাহসিকতা আমাদের চোখ খুলে দিয়েছে প্রিন্সেস। জ্যাসপার শুধু তাকিয়ে আছে ফিওনার দিকে, একবারের জন্য চোখ সরাচ্ছে না। জ্যাসপার নিজের মনেই বলে উঠল, তুমি আমাকে হাঁটতে দাওনি হার্মিংবার্ড। তুমি আজ আবার প্রমাণ করেছ তুমি একমাত্র যোগ্য সঙ্গিনী আমার। রাজা ড্রাকোনিস, যিনি এতক্ষণ কিছুই বলেননি, প্রথমবার মুখ খুললেন। আজ এক মানবী কন্যা, আমার একমাত্র পুত্রবধূ, আমার প্রিন্সের অর্ধাঙ্গিনী সম্মান বাঁচিয়েছে আমাদের এল্ডো রাজ্যের, আর আমার ছেলেরও। আমি গর্বিত শুধু একজন রাজা না, একজন পিতা হিসেবেও। সেই সঙ্গে সবাই করতালি দিয়ে উঠল। সূর্যের সোনালি আলো কাচের জানালা ছুঁয়ে কক্ষের ভেতর ঢুকছে। বাতাসে হালকা সুরভিয়ার নীরবতা। কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছে জ্যাসপার, তার চোখে রয়েছে অতল প্রশান্তি। তার পাশে ধীরে ধীরে হেঁটে আসছে ফিওনা। ফিওনা ধীরে ধীরে বলল, তুমি কেন আমার জন্য এত করো প্রিন্স? কেন বারবার নিজেকে বিপদের মধ্যে ফেলো তুমি? জ্যাসপার চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, তারপর এক ধাপ এগিয়ে আসে। তার গভীর কণ্ঠস্বরে ভাঙে নীরবতা। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর ভালোবাসা মানেই আগলে রাখা। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখতে চাই। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আমার হৃদয় শূন্য হয়ে যায়। ফিওনা চোখ সরাতে চায় কিন্তু পারে না। জ্যাসপার তার গাল ছুঁয়ে বলে, তুমি এখন আমার রক্তে, আমার নিঃশ্বাসে, সব কিছুতেই মিশে আছো। ফিওনার চোখ ভিজে যায়। সে ফিসফিসিয়ে বলে, আর আমি তোমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। তোমাকে হারানোর ভয়েই আমি আজ সবাইকে সত্যি বলেছি, কারণ আমি আজকে সত্যিটা না বললে ওরা তোমাকে শাস্তি দিত, আর সেই শাস্তির কারণে তোমাকে আমার থেকে দূরে থাকতে হতো। আমি সব সহ্য করতে পারলেও তোমার শূন্যতা সহ্য করতে পারবো না প্রিন্স। জ্যাসপার আর কথা না বলে ফিওনার কপালে নরম করে একটা চুমু খায়, তারপর ফিওনাকে বুকের মধ্যে টেনে নেয়। তার ডান হাত ফিওনার চুলে বিলিয়ে যায় আর বাঁ হাতে কোমর জড়িয়ে রাখে। জ্যাসপার আস্তে ফিসফিস করে বলে, আমার হার্মিংবার্ড, তোমার জন্য আমি এল্ডো রাজ্য ছেড়ে যেতেও রাজি। ফিওনা তার বুকে মুখ গুজে ফেলে, না, কোথাও যেতে হবে না, শুধু আমার চোখের সামনে থেকেও। বিকেলের আলো হালকা পড়ছে। আকাশের নিচে দাঁড়িয়ে ফিওনার চোখ জ্বলজ্বল করছে উত্তেজনায়। ফিওনা হেসে বলল, আজ আমি ঘুরতে যেতে চাই প্রিন্স। অনেক কষ্ট আর চাপের পর আজ একটু ফ্রেশ হওয়া চাই আমার। জ্যাসপার কিছু না বলে মাথা নাড়ে। মুহূর্তেই তারা স্থানান্তরিত হয় ভেনাসের একটা পুরনো শহুরে এলাকায়। একটা সময় বিখ্যাত গেম জোন, কিন্তু এখন শুধুই ধ্বংসস্তূপ। ভাঙা দেয়াল, পোড়া গন্ধ, ছেঁড়া ব্যানার। ফিওনার মুখটা থমকে যায়। ফিওনা চোখ বড় করে বলে, এটা তো, আমি একবার এসেছিলাম এখানে, তখন কত সুন্দর ছিল সব। এখন এই অবস্থাটা কি করে হলো প্রিন্স? জ্যাসপার ঠান্ডা গলায় বলল, আমি করেছি। ফিওনা ঘুরে তাকায় জ্যাসপারের দিকে, মুখে অবিশ্বাসের ছাপ। ফিওনা আবেগে কাঁপা কণ্ঠে বলে, তুমি, কিন্তু তুমি এটা কেন করেছো? জ্যাসপার এগিয়ে আসে, চোখে অদ্ভুত তীব্রতা। তোমার কি মনে হয় ফিওনা আমি কিছুই জানি না? এই গেম জোনে তুমি এসেছিলে বাতি সেনাপতিটার সাথে, হেসেছিলে, খেলেছিলে, সময় কাটিয়েছিলে। এক মুহূর্ত থেমে জ্যাসপার বলে, তুমি হয়তো জানো না ফিওনা, আমার কাছে তুমি আসলে কি। তোমার পাশে কাউকে দেখলে না ভাবলেও আমার ভেতরের ড্রাগনটা পাগল হয়ে যায়। আমি সহ্য করতে পারি না। ফিওনা স্তব্ধ, কিছুই বলতে পারে না। সে ধীরে ধীরে ভাঙা গেম মেশিনের পাশে দাঁড়ায়, তারপর ফিসফিসিয়ে বলে, তুমি এতটা ভালোবাসো আমাকে যে শুধু ঈর্ষাতেই সব কিছু ভেঙে দিলে?
জ্যাসপার কাছে এসে তার দুই বাহু ধরে বলে, তোমার হাসির কারণ তোমার কান্নার কারণ, এমনকি তোমার নিঃশ্বাস নেওয়ার কারণটাও শুধুমাত্র আমিই হব ফিওনা। ফিওনা ধীরে ধীরে ভাঙা মেঝেতে হাঁটতে লাগলো। একসময় হেসে বলে উঠল, গেমগুলো খুব সুন্দর ছিল প্রিন্স। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছিল এই জায়গাটা। আমি অনেক আনন্দ পেয়েছিলাম। জ্যাসপার এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার চোখে ফিরে আসে সেই চিরচেনা সংকল্প। 1 সপ্তাহের মধ্যে আমি এল্ডো রাজ্যের মূল ফটকের ঠিক সামনেই একটা নতুন গেম জোন বানাবো। একদম তোমার পছন্দ মতো গেম থাকবে সেখানে। ভিআর রেসিং, স্পেস শুটিং, মিরর মেজ, ক্যান্ডি বক্স, যা চাও তাই থাকবে। ফিওনা একটু অবাক হয়ে বলে, তুমি কি সিরিয়াস? জ্যাসপার মাথা নাড়ে, ইয়েস, আই অ্যাম সিরিয়াস। আর সেই গেম জোনে তুমি ছাড়া আর কেউই ঢুকতে পারবে না, কেবল তোমার রাজ্য হবে সেটা। ফিওনার চোখে বিস্ময়, কণ্ঠে মৃদু হাসি। কিন্তু এটা তো অনেক খরচের ব্যাপার প্রিন্স, এত বড় একটা জিনিস। জ্যাসপার হালকা হেসে বলে, বেশি না, মাত্র 500 মিলিয়ন মার্কিন ডলার লাগবে। ফিওনা চোখ মেলে তাকিয়ে থাকে তার দিকে। তুমি কি মজা করছো? জ্যাসপার চোখ টিপে বলে, তোমার মুখের হাসি আর তোমার আনন্দ এই মহাবিশ্বের সব মুদ্রার চেয়েও দামি আমার কাছে। তবে যদি খরচের কথা বলো, তাহলে বলবো হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স একমাত্র তুমিই খালি করে দেবে। ফিওনা হেসে ফেলে। চারপাশে ভাঙা দেয়াল, ধুলার গন্ধ। তবুও এই মুহূর্তে মনে হয় যেন ওরা দাঁড়িয়ে আছে একদম নতুন এক জগতের দোরগোড়ায়। সিলভা ক্লাস শেষ করে ধীরে ধীরে বেরিয়ে আসে ভবন থেকে। হাতে বই ধরা, হালকা ক্লান্ত মুখে হাঁটছে। ঠিক তখনই রাস্তার ওপাশে চকচকে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে যায় এক সুদর্শন পুরুষ, অ্যাথেরিয়ন। এক হাত পকেটে, অন্য হাতে গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে, মুখে শান্ত আত্মবিশ্বাসী হাসি। অ্যাথেরিয়ন, চলো, আজকের ক্লাস তো শেষ, এবার কিছু মুহূর্ত আমার জন্য রাখো। সিলভা চমকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা মাথা নিচু করে গাড়ির দিকে এগিয়ে যায়। দুজন উঠে পড়ে গাড়িতে। গাড়ি এগিয়ে যায় ফ্লোরাস রাজ্যের বাইরের পাহাড়ি পথ ধরে। বিকেলের নরম বাতাসে চুল উঠতে থাকে দুজনের। দুজন পাশাপাশি বসা, কিছুক্ষণ কোনো কথা হয় না। বাতাসের শব্দ আর একে অপরের নিঃশ্বাস ছাড়া চারপাশ নিস্তব্ধ। গাড়ির মধ্যে বসে সিলভা অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। গাড়ির কাচের পাশে তাকিয়ে থাকা মুখে লজ্জার রং ফুটে আছে। গতকাল রাতের কথা ভেবেই সিলভা লজ্জায় রক্তিম হয়ে আছে। সেদিন রাতে তাদের ভালোবাসার মুহূর্ত থেমে যাওয়ার পরই সিলভা ফিরে যায় নিজের প্রাসাদে। অ্যাথেরিয়ন চুপচাপ গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে চোখ যায় পাশে বসা মুখ লুকানো সেই মেয়েটার দিকে। অ্যাথেরিয়ন নরম কণ্ঠে বলল, এত কি ভাবছ? বাই এনি চান্স তুমি কি গত রাতের কথা ভেবে লজ্জা পাচ্ছ? সিলভা একেবারে তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে বলল, এভাবে সরাসরি কেউ জিজ্ঞেস করে? অ্যাথেরিয়ন হেসে বলল, আমি এমনটাই। তুমি আমার দিকে তাকাচ্ছও না। ঠিক আছে, তাকাতে হবে না, শুধু অনুভব করো। আজকে লং ড্রাইভে যাব। সিলভা একটু নরম স্বরে জিজ্ঞেস করল, প্রাসাদে কেউ জানে যে তুমি সাসপেন্ড হয়েছ? অ্যাথেরিয়ন জানালার বাইরে তাকিয়ে থেকে নিঃশব্দে মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে বলে উঠল, না, এখনও কেউ জানে না। প্রাসাদে এমনিতে একটা ঝামেলা চলছে। এখন এসব বললে আরও চিন্তার বোঝা পড়বে সবার উপর। সিলভা চিন্তিতভাবে তাকালো ওর দিকে। তুমি সব একা একা সামলাচ্ছ কেন রিয়ন? আমি তোমার পাশে আছি, জানো না? অ্যাথেরিয়ন তখন হালকা হাসল। ওর গলাটা একটু নরম হলো। তুমি পাশে আছো বলেই আমি এখনও নিশ্চিন্তে আছি। সিলভা তখন হেসে বলল, তুমি এমনিতেও সব বিষয়ে নিশ্চিন্তেই থাকো, ভেনাস উল্টে গেলেও। অ্যাথেরিয়ন সামান্য হাসল সিলভার কথায়, কারণ অ্যাথেরিয়ন কখনোই কোনো বিষয়ে সিরিয়াস হয় না। গাড়ির মধ্যে মুহূর্তটা কিছুক্ষণের জন্য নীরবতায় ডুবে গেল। তাদের চোখে যেন এক অদৃশ্য বোঝাপড়া, ব্যথার, নির্ভরতার আর একরাশ অমীমাংসিত অনুভূতির।
অতিথি কক্ষের দরজাটা খোলার মুহূর্তেই অ্যাকোয়ারার বুকের মধ্যে যেন কিছু একটা কেঁপে উঠল। ঘরটা নিঃশব্দ, ধুলোহীন, কিন্তু সেখানে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এক পরিচিত গন্ধ, এক অদৃশ্য স্পর্শ। লিউঝান প্রথমে সে ধীরে পা ফেলে ঘরে ঢুকে পড়ে, চোখ ঘোরায় জানালার দিকে, সোফা, ডেস্ক, বইয়ের তাকে। সব কিছু যেন তার মনের ভেতরে জমে থাকা কোনো পুরনো স্লাইড শোর মতো। এই ঘরেই কয়দিন তারা একসাথে কিছু সময়ের জন্য ছিল। লিউঝান অসুস্থ ছিল আর অ্যাকোয়ারা রাত জেগে তার সেবাও করেছিল। সব কিছু এখন অতীত, কিন্তু দেয়ালের রং, বাতাসের ছোঁয়া, নিঃশ্বাসের ভার, সব যেন বলে উঠছে সে এখনও তোমার খুব কাছাকাছি আছে। হঠাৎই চোখে পড়ে বিছানার এক কোণে হালকাভাবে গুটানো একটা সাদা শার্ট রাখা আছে, ভাঁজ না করা তবুও গোছানো। অ্যাকোয়ারা সেটা হাতে তুলে নেয়। প্রথমে একটু থেমে থাকে, তারপর শার্টটা মুখের কাছে আনে, চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়। লিউঝান শার্টের গন্ধে ভেসে আসে কেবল একটা অনুভব, নরমভাবে জড়িয়ে ধরার মতো এক আত্মিক উষ্ণতা। মনে হয় যেন লিউঝান তাকে জড়িয়ে ধরে আছে। একটা প্রিয় অস্তিত্ব, একটা চাপা শ্বাস, একটা না বলা কথার আশ্রয়। শুধু গন্ধেই ভালোবাসা ঝরে পড়ে। চোখ খুলে অ্যাকোয়ারা এক মুহূর্ত দম নেয়, তারপর চুপচাপ সেই শার্টটা নিজের গায়ে পড়তে শুরু করে। বোতাম গুছতে গুছতে তার চোখে জল এসে যায়। তবুও সে হাসে, কারণে এইটুকু কাপড়ই যেন একটা সময়ের পুরো ভালোবাসা ধরে আছে। শার্টটা ওর শরীর ছুঁয়ে যেন বলে, আমি আছি তোমার পাশেই, তোমার অস্তিত্বে। এলডো রাজ্যের গোপন ল্যাবের কাচের দরজা খুলে গেল ধীরে। আলবিরা ঢুকলো প্রথমে ল্যাবে। চুলে হালকা সোনালি আভা ছড়িয়ে আছে, চোখে রয়েছে আগুনের দীপ্তি। তার পেছনে থারিনিয়াস, গভীর বুদ্ধিদীপ্ত ড্রাগন পুরুষ। জ্যাসপার হলো প্রজেকশন চালু করল। বেগুনি ঝলমলে পাথর, লুমেনকো অরব, এর ছবি ঘুরে বেড়াতে লাগলো বাতাসে। জ্যাসপার তাদের দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা জানো এই পাথর পৃথিবীর একমাত্র জ্বালানি ব্যবস্থাকে পাল্টে দিতে পারে, কিন্তু আমরা যদি একে কেবলমাত্র শক্তি হিসেবে না দেখে একে এক্সক্লুসিভ রত্ন, অস্ত্র, শক্তি, এমনকি হেলথ সেক্টরে বিক্রি করি, তাহলে আমাদের আয় হবে। জ্যাসপার পাশে থাকা গ্রাফ দেখালো। 1000 মিলিয়ন মার্কিন ডলার সম্ভাব্য প্রথম ধাপের লেনদেন। রাত তখনও গভীর হয়নি। এলডো ল্যাব, কাচের দেয়ালের ভেতর আলোর রোশনি তখনও ঘুরছে। জ্যাসপার এবার হোলোম্যাপে পাথরের গঠন দেখাতে লাগলো, তার কণ্ঠে রহস্যময় চাপা উত্তেজনা। এইগুলো সাধারণ পাথর না, এরা জীবন্ত মাইক্রোকোডেড এনার্জি ধারক। বিজ্ঞানীরা এদের বলে সাইলেন্ট হিলার্স। আলবিরা চোখ মেলে তাকালো। সাইলেন্ট হিলার্স মানে? জ্যাসপার ধীরে ধীরে বলল, তুমি যদি এগুলো দিয়ে জুয়েলারি বানাও আর সেটা কেউ পরে, তাহলে প্রথমে ওর শরীরে মাইগ্রেন কমে যাবে, তারপর স্ট্রেস হ্রাস পাবে, হৃদস্পন্দন স্বাভাবিক হবে, এবং ধীরে ধীরে হার্ট অ্যাটাক, ক্যান্সার বা স্নায়ুবিক জটিলতা নিরাময়ের দিকে যাবে। কিন্তু মজার ব্যাপার কি জানো? সে থামল। মানুষ পুরোপুরি সুস্থ হবে না, শুধু ভালো থাকতে শুরু করবে। ডাক্তারের কাছে কম যাবে, কিন্তু কারণ বুঝবে না। একটা অভ্যন্তরীণ শক্তি তৈরি হবে, আর সেই শক্তির মাঝেও তার জীবন ঝুলে থাকবে লুমনকোর আশেপাশেই। জ্যাসপার চোখ নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমি এবার পৃথিবীতে যাব না। আলবিরা কৌতূহল ভরে তাকালো। আপনি যাচ্ছেন না? কিন্তু কেন প্রিন্স? জ্যাসপার ধীরে ধীরে মাথা নাড়ল। ফিওনাকে এখানে একা রেখে আমি যাব না। এই প্রজেক্ট এখন পুরোপুরি তোমার আর থারিনিয়াসের হাতে। আমি এখান থেকেই সব পর্যবেক্ষণ করব। সময় এসেছে অন্য কিছু নিয়ে কাজ করার। থারিনিয়াস ভ্রুকুচকে বলল, আপনি কি নিশ্চিত? আপনি না থাকলে পৃথিবীর মানুষের সঙ্গে প্রথম লেনদেনটা কঠিন হয়ে পড়বে প্রিন্স। জ্যাসপার তাকিয়ে থাকলো হোলোম্যাপে ঘূর্ণায়মান পাথরের প্রতিচ্ছবির দিকে, তার চোখে চিন্তার ছায়া। আমার কাজ ছিল এটা তৈরি করা, পথ দেখানো। এখন কাজটা শেষ করো তোমরা। আমি চাই না ওরা আমার মুখ মনে রাখুক, শুধু লুমেনকো অরবের নামটাই থাকুক তাদের মনে।
চীনের বেইজিং রাত 11টা। বেইজিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে হালকা কুয়াশা, জানালার ভেতরে আলো জ্বলছে। জম্বিদের সেই বিভীষিকাময় রাতের পর হাসপাতাল আবার নতুন করে পথ চলা শুরু করেছে। ধ্বংসস্তূপ আর রক্তের দাগ মুছে ফেলে তারা এখন আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, পুরোপুরি সুরক্ষিত এক মেডিকেল দুর্গ। লিউঝান পৃথিবীতে ফেরার পর থেকে এই হাসপাতালের পুনর্গঠনের কাজেই ব্যস্ত ছিল। অপারেশন থিয়েটারে রাতের পর রাত জরুরি ওয়ার্ডে তার নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে হাসপাতালের নিঃশব্দ শব্দগুলো। সে জানে মানুষের শরীরের ক্ষত মেরামত করা যায়, কিন্তু মনের মধ্যে জমে থাকা ভয় আর শোক, সেগুলো সারাতে সময় লাগে। একটা বিশেষ ভিআইপি রুমে বসে আছে লিউঝান। পরনে হালকা নীল রঙের ডাক্তারি পোশাক, চোখে ক্লান্তি কিন্তু গম্ভীর চেহারা। টেবিলের পাশে চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে। আজ তার মা বাবা চীনে এসেছে বহুদিন পর। তার বাবা মিস্টার লিউ হুইচেন। মিস্টার লিউ হুইচেন চীনের জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবে কর্মরত একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বায়োমেডিকেল গবেষক। তার গবেষণা এবং অবদান বায়োমেডিকেল সায়েন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেছেন। লিউঝানের মা মেই হিউসেন একজন খ্যাতনামা ন্যানো টেকনোলজি গবেষক। তার মুখে নরম হাসি কিন্তু চোখে এক ধরনের উদ্বেগ। লিউঝানের মা বললেন, ঝান, এবার তো সঠিক সময়। যুদ্ধ ঝড় অনেক হলো, এখন নিজের জীবন নিয়েও ভাবতে হবে তোমাকে। বাবা গম্ভীর গলায় বললেন, তুমি এখন আগের থেকে ভালো আছো, ভালো একটা পদে আছো, কিন্তু সারাক্ষণ হাসপাতাল নিয়ে থাকো। একটু থামো এবার, দেখো চারপাশটা। ফিওনা তো আর নেই তোমার জীবনে, তাহলে কি এভাবেই জীবন শেষ করবে? কাউকে না কাউকে তো জীবনে জড়াতে হবেই। লিউঝান চুপ করে আছে। মা এগিয়ে এসে বললেন, আমরা একটা প্রস্তাব পেয়েছি। খুব ভদ্র শিক্ষিত একটা মেয়ে, বেইজিংয়েই থাকে। ওর মা বাবাও তোমার মতোই স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত। লিউঝান শান্ত স্বরে বলল, আমি এখনো ঠিক প্রস্তুত না মা। আমার ভেতরে কিছু ঘুরছে, কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমি নিজেই জানি না। বাবা কড়া গলায় বললেন, সব প্রশ্নের উত্তর আগে থেকে মেলে না। অনেক সময় মানুষকে ভরসা করে এগোতে হয়। তুমি সেই জম্বির আক্রমণ থেকে বেঁচে ফিরেছ, এটা স্রেফ কাকতালীয় ছিল না। মা চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বললেন, এত মানুষের জীবন তুমি বাঁচাও, কিন্তু নিজের জীবনে তো একা হয়ে আছো ঝান। রুমে কিছুক্ষণ নীরবতা। লিউঝান ধীরে উঠে দাঁড়ায়, জানালার বাইরে তাকিয়ে বলে, আমার জীবনটা সহজ না মা, কিন্তু যদি কাউকে পাশে চাই, সে হবে এমন কেউ যে আমার ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা মেনে নিয়ে আমার সাথে থাকবে। তার মা বাবা পরস্পরের দিকে তাকালো, চুপচাপ হয়ে গেলেন তারা।